আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আচ্ছা, যারা অলরেডি জয়েন করে ফেলেছো একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে সাউন্ড অ্যান্ড ভিডিও ঠিক আছে কিনা। যারা জয়েন করে ফেলেছো একটু কমেন্টের মাধ্যমে জানাও যে সাউন্ড অ্যান্ড ভিডিও ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, অল ক্লিয়ার। ওকে, অনেকদিন পর দেখা। দীর্ঘদিনের বিরতির পরে দেখা হচ্ছে। সবাই কেমন আছো? বাসার সবাই কেমন আছে? সুস্থ তো? আচ্ছা, এখন আজকে যারা ক্লাস করছি সবার সামনে নিশ্চয়ই কম্পেনিয়ন বুক আছে, তো আমি কথা না বাড়িয়ে পড়াশোনায় চলে যাই। আজকে আমাদের টপিক হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম এই চ্যাপ্টার আর কর্মমুখী রসায়ন। খুব অল্প সময়ের ক্লাস, সবার জন্য বলছি, খুবই অল্প সময় লাগবে। পড়াশোনা আজকে খুবই কম। তুমি যদি মনোযোগ দাও তাহলে তোমার যা পড়া তার বলতে গেলে ম্যাক্সিমাম পোর্শন ক্লাসেই হয়ে যাবে। আজকে পড়া নিয়ে খুব বেশি ইফোর্ট দেওয়া লাগবে না। প্রথম কথা হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম থেকে কিছু নির্দিষ্ট টপিক লাগে, সেই টপিকগুলো আপু দেখাবো। আর তার সাথে এই চ্যাপ্টারে তো আসলে মৌলের পর্যাবৃত্তিক ধর্ম, এই চ্যাপ্টারে কিন্তু ম্যাথ খুবই কম, সবই বলতে গেলে থিওরি। তো থিওরিতে তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়েছিলেই, তো সেই থিওরি দিয়ে এখানে কভার হয়ে যাবে। থিওরি থেকে সিকিউ কি টাইপ আসতে পারে সেটা আপু আলাদা একটা ক্লাসে আলোচনা করব। তুমি দেখবা তোমাদের রসায়ন নির্দেশনামূলক ক্লাস আছে দুইটা, ওই ক্লাসগুলাতে থিওরি থেকে কি ধরনের রিটেন কোশ্চেন আসবে সেটা নিয়ে আলোচনা হবে। আজকে আমরা মেইনলি চ্যাপ্টারের ম্যাথ জাতীয় যে পোর্শন গুলো সেইটা আর থিওরি থেকে এমসিকিউ নিয়ে কথা বলবো। ওকে, আর আসলে থিওরি থেকে এমসিকিউটা না মোটামুটি তোমার মেডিকেল অ্যাডমিশনের ওই পড়া থেকেই কভার হয়ে যায়, ওর চেয়ে বেশি আর কিছুই লাগে না, কারণ তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য অনেক বেশি পরিমাণে পড়ে আসছো, এর চেয়ে বেশি আসলে লাগে না। আর তারপরে হচ্ছে কর্মমুখী রসায়ন, যেটা এই চ্যাপ্টারটা নিয়ে একটু বলে দেই। এই চ্যাপ্টারটা কমপ্লিটলি তোমার আগের যা পড়া আছে সেটা থেকেই হয়ে যাবে, নতুন করে কিছুই পড়তে হবে না। কর্মমুখী রসায়নটা পুরাটাই আগের পড়া। তার মানে তুমি বুঝতেই পারছো যে আজকে কিন্তু সময় খুবই কম লাগবে, জাস্ট তোমার মনোযোগ দরকার। তো সবার সামনে কম্পেনিয়ন বুকটা রাখো আর খাতা কলম রেখো। শুরু করি, হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, ফার্স্টেই দেখো যে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম দিয়ে শুরু করছি। প্রথমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রম নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, তো এগুলো একটু বলে নিই। আমাদের ভার্সিটি অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটি, মনে করো ঢাকা ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর বলো, বা গুচ্ছের ভিতরে যেগুলো আছে সব ভার্সিটি মিলে মানে আমাদের পর্যায়ভিত্তিক ধর্ম যে টপিকটা, এই চ্যাপ্টারে তো মেইন কথাই হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্মগুলা, যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এগুলা একটা গ্রুপে উপর থেকে নিচে গেলে কেমন হবে, পর্যায়ে বাম থেকে ডানে গেলে কেমন হবে, এই কথাগুলো আসে। তো এই জাতীয় টপিক থেকে সবচেয়ে কমনলি যে কোশ্চেন গুলো আসে সেটার উপরে বেস করে এই বক্সটা রেডি করা। এই দুইটা বক্স হচ্ছে এইটার উপর বেস করে, মোটামুটি এই বক্সের টপিক গুলো দেখা। সাথে তো তোমার বই আছে, হাজারি স্যারের বই, ওটা দেখলেই আর কিছুই বাদ থাকবে না। দেখো, সক্রিয়তার ক্রমে সবচেয়ে কমনলি প্রিভিয়াস ইয়ার গুলোতে এসেছিল ক্ষার ধাতু সমূহের ক্রম। মানে আমাদের গ্রুপ 1 যেটা আছে, এই গ্রুপ 1-এ কিছু জিনিসের ক্রম খুব কমনলি আসে। দেখো, সক্রিয়তা, বিজারণ ক্ষমতা, আয়নীকরণ শক্তি, তিনটা জিনিসই উপর থেকে নিচের দিকে গেলে আস্তে আস্তে বাড়তে থাকবে। এজন্য সিজিয়ামের সবচেয়ে বেশি, লিথিয়ামের সবচেয়ে কম। হ্যালোজেন সমূহের সব রকম ক্রম খুবই ইম্পর্টেন্ট। হ্যালোজেনের ক্রম, হ্যালোজেনের ক্রম নিয়ে খুব ভ্যারিয়েবলি কোশ্চেন আসে। দেখো, তুমি তো জানো যে হ্যালোজেনের ক্রমের ক্ষেত্রে কি, হ্যালোজেনের সক্রিয়তা, জারণ ক্ষমতা ঠিক ক্ষার ধাতুর উল্টা, উপর থেকে নিচে গেলে কমতে থাকবে। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাপারটা আসলে একটু যদি বলি, যে কোনো একটা মৌলের বা যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা মানে দ্রবণীয়তা, পোলারায়ন ক্ষমতা, এই জিনিসগুলা তুমি একবারে ফাজানের নীতি দিয়ে পড়বা। ফাজানের নীতি আগের ক্লাসে পড়ানো হয়েছে, তাও আমি আজকে আরেকবার আলোচনা করব। এগুলো হচ্ছে ডিরেক্ট ফাজানের নীতি দিয়ে আলোচনা হবে। ঠিক আছে, ফাজানের নীতি পড়েছো না? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, ফাজানের নীতি, তিনটা নিয়ম আছে, ওই নীতি দিয়ে তুমি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, পোলারায়ন ক্ষমতা আর দ্রাব্যতা বা দ্রবণীয়তার যে ব্যাপারটা, এই তিনটা জিনিস হিসাব নিকাশ করবা, অন্য কোনো কিছুতে যাবা না।
কারণ ফাজানের নীতি আর চিন্তা করলে খুব ইজিলি এগুলো মাথায় আনা যায়। যেমন দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের যে ব্যাপারটা, এটা নিয়ে আমি একটু বলি। চিন্তা করো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয় কার? আমি যদি যৌগের কথা বলি, যৌগের কথা আসলে ফাজানের নীতি আসে, বাট এখানে হ্যালোজেন, তো হ্যালোজেনের ক্ষেত্রে কাইন্ড অফ তুমি মুখস্থই করে রাখতে পারো যে গলনাঙ্ক আর পোলারায়ন ক্ষমতা এই দুইটাই আয়োডিনের সবচেয়ে বেশি, মানে গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে বাড়তে থাকবে। যদি বলি সমযোজী বৈশিষ্ট্যের ক্রম, এখানে একদম ডিরেক্ট ফাজানের নীতি দিয়ে কথা হবে। সমযোজী বৈশিষ্ট্যের ক্রম নিয়ে ডিরেক্ট ফাজানের নীতি ছাড়া আর কিছুই না। তুমি চিন্তা করো ফাজানের নীতি কি ছিল? তিনটা নিয়ম ছিল। একটা হচ্ছে ফার্স্টে আমরা চার্জ দেখি, ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জের উপর ডিপেন্ড করে। চার্জ যত বেশি হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হয়। যদি চার্জ সমান থাকে, যে না সবগুলোর চার্জ সমান, যেমন মনে করো আমাদের এই প্রথম যেটা হাইড্রোজেন আয়োডাইড ব্রোমাইড, এখানে কিন্তু সবগুলোরই চার্জ কি -1 -1 -1 -1, তার মানে এখানে চার্জ নিয়ে কোনো কথা নাই। 2 নাম্বার নিয়ম হচ্ছে ফাজানের নীতির কি? 2 নাম্বার হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট হবে, যৌগে ক্যাটায়নের আকার যত ছোট। এখন যদি ক্যাটায়ন সবগুলোর সেম হয়, যেমন এখানেই তো সবগুলাই দেখো হাইড্রোজেন ক্যাটায়ন, ক্যাটায়ন সেম, তো আমি তো ক্যাটায়ন দিয়ে কোনো পার্থক্য করতে পারছি না। তাহলে আমি আসবো 3 নাম্বার লাইনে। 3 নাম্বার নিয়ম হচ্ছে অ্যানায়নের আকার যত বড় হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি। কি বললাম আরেকবার বলি, অ্যানায়নের আকার যত বড় হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি। এইবার দেখো এখানে কিন্তু অ্যানায়ন ডিফারেন্ট, এন্ড আমরা জানি একটা গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়তে থাকে, অর্থাৎ অবশ্যই হ্যালোজেন গুলার ভিতরে আয়োডিন আকারে সবচেয়ে বড়, অর্থাৎ আয়োডাইড এই অ্যানায়নটার আকার সবচেয়ে বড়, হাইড্রোজেন আয়োডাইডের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। এই বুঝতে পারলাম? তাহলে দেখো নাম্বার 1 2 3 তিনটাই কিন্তু সেম কথা। আয়োডিনের আকার সবচেয়ে বড়, এই জন্য এটার সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। ফাজানের নীতিতে হিসাব শেষ। 4 নাম্বার লাইন খেয়াল করো। 4 নাম্বারে সবগুলাতে প্রথম কথা যেটা আসে যে তুমি চার্জ চিন্তা করো, এখানে কিন্তু চার্জ ডিফারেন্ট। দেখো এখানে হচ্ছে +3, এখানটাতে কি সরি +3 না, সরি -3। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে -3, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে -2, আর সোডিয়াম ক্লোরাইডে -1। চার্জ সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম ক্লোরাইডে, সেই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। বুঝতে পারলাম? তো এইভাবে তুমি চিন্তা করো তাহলে আরো ইজি। আর আরেকটা জিনিস কি, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের যে ব্যাপারটা, এটা একটু বলি। আয়নিক যৌগের গলনাঙ্ক, মানে একটা যৌগ যত বেশি আয়নিক হয় তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি থাকে। মানে তুমি যদি ফাজানের নীতি চিন্তা করো, আমি দেখবো যে একটা যৌগ কি সমযোজী নাকি আয়নিক, সে যত বেশি সমযোজী হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কমতে থাকবে। যেমন দেখো এইখানটাতে সোডিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি আয়নিক, আর সিলিকন ক্লোরাইড সবচেয়ে বেশি সমযোজী। সিলিকন ক্লোরাইড সবচেয়ে বেশি সমযোজী, সেই জন্য সিলিকন ক্লোরাইডে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। মানে ঠান্ডা মাথায় চিন্তা করতে হয় আর কি, তাড়াহুড়া করলে খুব গোলমাল হয়ে যায়। এটা হচ্ছে মানে এই ক্রমগুলো তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসছে, তো এই জন্য আমি এগুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তারপর দেখো যে অ্যাসিডের সক্রিয়তা ক্রম। অ্যাসিডের সক্রিয়তা ক্রমে 2টা ক্রম আসে। নাম্বার 1 যেটা, এটা হচ্ছে মোটামুটি কাইন্ড অফ সবার মুখস্থই, ফাজানের নীতি দিয়েও চিন্তা করতে পারো বা নরমালি চিন্তা করলে সেটাও করতে পারো, কোনো সমস্যা নাই। অ্যানায়নের আকার যত বড় হবে অ্যাসিডের শক্তি তত বাড়বে। আর 2 নাম্বারটা হচ্ছে জারণ সংখ্যা দিয়ে হিসাব করি। আমি যখন রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার ক্লাস নিয়েছিলাম তখন আমি এটা নিয়ে এই ক্রমটা আমি তোমাকে বুঝিয়েছিলাম, হ্যান্ড নোট চেক করে দেখবা। এই ক্রমটার জন্য প্রত্যেকটার জারণ সংখ্যা, মানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করতে হবে। যেটার জারণ সংখ্যা সবচেয়ে বেশি তারই সক্রিয়তা সবচেয়ে বেশি। যেমন দেখো পারক্লোরিক অ্যাসিড, ওর জারণ সংখ্যা হচ্ছে +7, সালফিউরিক অ্যাসিডের হচ্ছে +6, নাইট্রিক অ্যাসিডের +5, আর সালফিউরাসের +4। এইরকম হিসাব করে বের করলে এমন আসবে। এই জন্য পারক্লোরিক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী। তো আসলে কি হয় জানো, মানে ক্রমগুলো তুমি যখন বারবার পড়তেই থাকো তো তোমার অনেকটা মুখস্থ হয়ে যায়। তাও যদি তুমি কোনোভাবে ভুলে যাও, তুমি যেন চিন্তা করে হিসাব নিকাশ করে আনসার বের করতে পারো, সেই জন্য এই বক্সটা এভাবে দিয়ে দেওয়া, গুছিয়ে দেওয়া আর কি। আচ্ছা, এখন নেক্সট টপিকে যাচ্ছি,
সক্রিয়তার ক্রম, এই টপিকটা আমি বলবো মুখস্থ করতে পারলে বেটার। এই বক্সটা মুখস্থ কিভাবে করবো আমি সেটাও একটু বলে দেই। ফাজানের নীতি, অদিতি দে, আচ্ছা একটু দাঁড়াও। হ্যাঁ, মুখস্থ করার নিয়মটা আমি বলি। নাম্বার 1, 2, 3, এই তিনটা মানে ক্যাটায়নের আকার, হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, কার্বনেটের তাপ সহনশীলতা, এই তিনটা জিনিসের ক্ষেত্রে বেরিয়াম সবচেয়ে বেশি। ঠিক আছে, বেরিয়ামের যৌগ বা বেরিয়াম আয়ন সবচেয়ে বেশি থাকবে, তারপরে আস্তে আস্তে অন্যান্য জিনিসের দিকে যাবে। এটা কিন্তু আমি গ্রুপ 2 এর ক্ষেত্রে বলছি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ওই গ্রুপ 2 এর ক্ষেত্রে আমি বলছি। গ্রুপ 2 এর যদি তুমি বলো, গ্রুপ 2 এর ক্রমটা এরকম। তুমি মনে রাখবা যে প্রথম এই তিনটার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে বাড়তে থাকবে, বাকি সব ক্ষেত্রে উল্টা। উল্টা কি ওটা এখন মাথায় আনার দরকার নাই, তুমি জাস্ট কোনো রকম মুখস্থ করে রাখো। এটা 2-1 বার আসছে পরীক্ষা, বাট আমার মনে হলো যে দেখে রাখা ভালো। এখন আসলে আমরা একটু কোশ্চেন আনসার করি। আমি সিকিউ কোশ্চেন গুলো নিয়ে কোনো কথা বলবো না, কারণ সিকিউ গুলো এমনিতেও পরবর্তীতে তুমি হচ্ছে ক্লাস করবা সিকিউ এর আলাদা। জাস্ট তোমাকে কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আর কি, যেগুলো স্যাম্পল দেওয়া, যেই টাইপের সিকিউ আসতে পারে। নাম্বার 6 খেয়াল করো, নাম্বার 6 ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম, এটা বহুতবার পড়ে আসছে, বহুতবার। হ্যালোজেন সমূহের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রমে একটা মানে ইউনিকনেস আছে, একটা ডিফারেন্স দেখা যায়। সেটা কি? ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি, এইটা তাই না? এটা সবারই মোটামুটি মুখস্থ। তারপর দেখো নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট, কোন আয়নের আকার সবচেয়ে ছোট? এটা হচ্ছে তোমার ওই যে আকারের যে চিন্তা ভাবনা, পর্যায় বাম থেকে ডানে গেলে কি হবে, আকার বাড়তে থাকে, উপর থেকে নিচে গেলে কমতে থাকে। তুমি চিন্তা করো, এই যে 4 জন আছে অপশনে, এই 4 জনের মধ্যে এই যে সোডিয়াম, ও কিন্তু পর্যায়ের সবচেয়ে বামে অবস্থান করে। তো পর্যায়ের চিন্তা করলে বাকি সবার চেয়ে সোডিয়াম কিন্তু একদিক দিয়ে আকারে ছোট, কারণ বাম দিকে মানে আস্তে আস্তে ডান দিকে গেলে আকার বাড়তে থাকে, তো সোডিয়াম একদিক দিয়ে ছোট। আবার যদি কোনো গ্রুপের চিন্তা করি, সেই গ্রুপেও কিন্তু সোডিয়াম বেশ উপরে অবস্থান করে। তবে এখানে যে অপশন গুলো দেওয়া, এগুলো আসলে পর্যায় ভিত্তিক দেওয়া, তো তুমি সেখান থেকে মোটামুটি আনসার পেয়ে যাবা যে সোডিয়ামের আকার সবচেয়ে ছোট। আর হাইড্রোহ্যালিক অ্যাসিডের তীব্রতার ক্রম, এটা তো মাত্রই দেখে আসলাম আমরা। কি বললাম আপু? যে অ্যাসিডের আয়নায়ন মানে অ্যানায়ন আকার যত বড় হবে, অ্যাসিডের অ্যানায়ন যত বড় হবে, তার তীব্রতা তত বেশি হবে। তাহলে আমরা কি জানি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সবচেয়ে বড় কে? আয়োডিন। তাহলে কোনটা আনসার? দেখো এখানে দেখে মনে হয় হ্যাঁ আয়োডিন, তাহলে মানে এটাই দাগাই দিই, হবে না কিন্তু, কারণ দেখো ক্লোরাইড আর ব্রোমাইড কিন্তু চেঞ্জ করে দেওয়া। তো অবশ্যই এই ধরনের ক্রম ভিত্তিক কোশ্চেন যেই চ্যাপ্টার থেকে আসুক না কেন, পুরা অপশন দেখে নিবা, হুড়হাড় করে আনসার করে মানে দাগ দিয়ে ফেলবা না যেন। ঠান্ডা মাথায় পুরো অপশন চেক করে নিবা, দেখো এখানে ঠিক আছে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, দেখো এখানে ঠিক আছে, তাহলে এইটা আনসার। বুঝতে পারলাম? ঠান্ডা মাথায় পুরোটা দেখে নিবা, তারপর দাগাবা। আচ্ছা, জটিল আয়নের সংকরণ আর আকৃতি, এটা একদম ইজি। জটিল আয়নের সংকরণে জাস্ট তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করে, এটা এমসিকিউ ভিত্তিক কমপ্লিটলি, যে সংকরণ কেমন, আকৃতি কেমন। এখন সংকরণ বের করতে হলে আমরা সাধারণত জটিল আয়নের ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যাটা বের করি। সন্নিবেশ সংখ্যা কিভাবে বুঝবা? পুরা ভেঙে ভেঙে করবা? না, ভেঙে করব না, আমরা জাস্ট দেখব যে লিগ্যান্ড কয়টা আছে, যে কয়টা লিগ্যান্ড থাকবে সেটাই তার সন্নিবেশ সংখ্যা। দেখো এখানে এই যে 4টা লিগ্যান্ড, 4টা, দেখো সন্নিবেশ সংখ্যা 4। আর যখন সন্নিবেশ সংখ্যা 4 হবে মানে সেখানে অরবিটালও 4টা। দেখো sp3, s একটা আর p এর 3টা, এই হচ্ছে 4টা। ঠিক আছে, এই 4টা অরবিটাল, 4টা সন্নিবেশ সংখ্যা। আবার দেখো টেট্রামিন জিঙ্ক আয়নে, এখানেও কিন্তু 4টা লিগ্যান্ড আছে, 4টা লিগ্যান্ড মানে 4। পটাশিয়াম ফেরোসায়ানাইড সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসে কোশ্চেন, পটাশিয়াম ফেরোসায়ানাইডে কয়টা? দেখো সায়ানাইড 6টা লিগ্যান্ড, সন্নিবেশ সংখ্যা 6। সন্নিবেশ সংখ্যা 6 হলে কি হবে? sp3d2। এবং তুমি কিন্তু অলরেডি এই ধরনের সংকরণের আকৃতি কেমন হয় তোমার মুখস্থ, আগেই তুমি পড়ে ফেলছো। তো এখানে জাস্ট তোমার এখন শিখতে হবে কি, যে সন্নিবেশ সংখ্যাটা দেখা, লিগ্যান্ড যে কয়টা থাকবে সেটাই সন্নিবেশ সংখ্যা, সেখান থেকে তুমি সংকরণ বের করে ফেলবা। বুঝে গেল? আচ্ছা তুমি প্র্যাকটিস করে দেখো, পারবা। নাম্বার 1 দেখো এখানে কি বলছে, এই জটিল যৌগটার অবস্থান্তর ধাতুর সন্নিবেশ সংখ্যা কত। দেখো তো এখানে লিগ্যান্ড এ আছে 4টা, এই হচ্ছে 2টা, তাহলে 4 + 2
কত হবে 6, आंसर হচ্ছে এই যে 6, সন্নিবেশ সংখ্যা 6। 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কোনটা? 4টা সন্নিবেশ সংখ্যা মানে 4টা লিগ্যান্ড আছে কোথায়? এখানে 6টা, এটা হবে না। এখানেও 6টা, হলো না। এখানে 2টা, হলো না। দেখো এইখানে 4টা, তাহলে आंसर হচ্ছে এইটা। তারপর দেখো এই যে আয়নটা, এই আয়নটা sp3d2 সংকরায়ন দ্বারা উৎপন্ন হয়। আয়নটার আকৃতি কেমন হবে? sp3d2 সংকরায়নের আকৃতি কেমন হয়? অষ্টদলকীয় হয়। এগুলো একদম মুখস্থ জিনিস, আসলে আকার আকৃতি বোঝানোর কিছু নাই, এটা মুখস্থ। কারণ তোমাকে এখন বসে বসে যদি আমি ওই সংকরায়ন একে দেখাই তাহলে তুমি পাগলই হয়ে যাবে। অষ্টদলকীয় মুখস্থ। পটাশিয়াম ফেরোসায়ানাইড, অবশ্যই ফেরো আর ফেরি এর মধ্যে পার্থক্য খেয়াল করতে হবে। ফেরো ফেরি এক করা যাবে না। পটাশিয়াম ফেরোসায়ানাইড মানে কি? এইটা, তাই তো? এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। আর পটাশিয়াম ফেরিসায়ানাইড বললে কি হবে? K3 কিন্তু। ফেরি যখন বলবে তখন কিন্তু K3, এটা অবশ্যই খেয়াল করবা। যদিও সন্নিবেশ সংখ্যা সেম, বাট ফেরো আর ফেরিতে 4 আর 3 এর মধ্যে যে পার্থক্য ওটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সন্নিবেশ বন্ধন কয়টা আছে? এই যে 6টা, आंसर 6। তাহলে এগুলো মোটামুটি পারা যাবে, একদম ইজি। আজকের চ্যাপ্টার আসলে খুব কঠিন কিছু নাই, আগের পড়াশোনায়। তড়িৎ ঋণাত্মকতার মান। আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারে হাজারী স্যারের বইয়ে প্রত্যেকটা পর্যায়ভিত্তিক ধর্মে কিছু বক্স দেওয়া আছে, যে আয়নীকরণ শক্তির বক্স দেওয়া, সেখানে আয়নীকরণ শক্তির মান দেওয়া আছে, ইলেকট্রন আসক্তির মান দেওয়া আছে, তড়িৎ ঋণাত্মকতার মান দেওয়া আছে। আমি তোমাকে এতগুলো মান মুখস্থ করতে বলবো না, তবে তড়িৎ ঋণাত্মকতার মানটা মুখস্থ করা ইম্পর্টেন্ট। কোন দুইটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে? সেকেন্ড আর থার্ড যে পিরিয়ড, মানে দ্বিতীয় পর্যায় আর তৃতীয় পর্যায়ের তড়িৎ ঋণাত্মকতার মানটা সবচেয়ে বেশি বার পরীক্ষায় আসে। এই জন্য আপু বলবো যে এই মানগুলা মুখস্থ করতে হবে। এখন তুমি বলতে পারো আপু এতগুলা সংখ্যা এমনিতেই পাগল পাগল লাগে নিজেকে, আবার এখন এগুলা পড়বো? আপু বলি মুখস্থ করতে হবে না, চালাকি আছে। এখন দেখো এতদিন ধরে কেমিস্ট্রি পড়ছো, পর্যায় সারণী তো আমার মনে হয় যে কাইন্ড অফ তোমার মুখস্থ, কিছু কমন জিনিস কিন্তু তোমার মুখস্থ। দেখো দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ের প্রত্যেকটা মৌল তোমার খুবই পরিচিত মৌল, তো এগুলার সিরিয়াল তোমার এমনি মনে আছে। তাছাড়া পারমাণবিক সংখ্যা মাথায় থাকলে সিরিয়াল মনে করা যায়, নিজে নিজে লিখে লিখেও মনে করা যায়। তো তুমি দ্বিতীয় পর্যায়ে একটা জিনিস খেয়াল করো, সবার প্রথম যে লিথিয়াম, তার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 1, বেরিলিয়ামের 1.5, বোরনের 2, কার্বনের 2.5। মানে মনে হচ্ছে না যে এখানে প্রত্যেকটাতে প্লাস 0.5 করতে করতে গেলেই হয়ে যাবে? প্লাস 0.5 যোগ করতে করতে যাও, প্রত্যেকটাতে 0.5 যোগ করতে করতে যাও, তাহলেই তো হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে দেখছো এই যে এখানে 2.5 এর সাথে 0.5 যোগ করো 3, 3.5, 4। সবগুলো কি মুখস্থ করা লাগবে? তুমি জাস্ট লিথিয়ামেরটা মনে রাখো, বাকিগুলো তুমি না হয় বসায় নিলে। তারপর তৃতীয় পর্যায়ে দেখো, তৃতীয় পর্যায়ে সবার প্রথমে সোডিয়াম 0.9, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম 1.2, অ্যালুমিনিয়াম 1.3। দেখো তো এর সাথে আমি যদি 0.3 যোগ করি তাহলে কি 1.2 পাই, আবার 1.2 এর সাথে 0.3 যোগ করলে 1.5 পাবো, আবার যদি ওর সাথে আমি 0.3 যোগ করি 1.8 পাবো। মানে কি এখানে প্রত্যেকটার সাথে 0.3 যোগ করতে করতে গেলে আমি তড়িৎ ঋণাত্মকতার মান পেয়ে যাচ্ছি। আমার মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট প্রথম দুইটা মান মুখস্থ রাখো, দ্বিতীয় পর্যায়ের প্রথমটা, তৃতীয় পর্যায়ের প্রথমটা, শেষ। 0.5 যোগ করো, 0.3 যোগ করো। বুঝতে পারছি? সব মুখস্থ করতে যেও না। এখন আসো স্পট এক্সামে। নাম্বার 1, মৌলগুলির ইলেকট্রোনেগেটিভিটির ক্রমের জন্য কোনটা সঠিক? ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতা, এই ক্রমের ক্ষেত্রে একটু যদি আমরা মনে করে দেখি পর্যায় ভিত্তিক আর গ্রুপ ভিত্তিক সম্পর্কটা কেমন ছিল। একটা পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে, আর গ্রুপে উপর থেকে নিচে গেলে কমতে থাকে, তাই তো? তাহলে আসলে দেখি এখানে কি কি আছে। কার্বন, নাইট্রোজেন, সিলিকন, ফসফরাস, প্রত্যেকটা অপশনে এই চারজনকে নিয়ে কথা বলা। কার্বন, নাইট্রোজেন, সিলিকন, ফসফরাস। এভাবে আগে আলাদা করে লিখে নিবা, এগুলোর মধ্যে মিলাতে যেও না, আলাদা করে লিখে নিয়ে এবার চিন্তা করো যে কার্বন আর নাইট্রোজেন পাশাপাশি, সিলিকন ফসফরাস পাশাপাশি। এখন তোমার পর্যায়ে তুমি এভাবে যদি লিখে নিতে পারো তাহলে আরো ভালো হয়। দেখো একটা পর্যায়ে কার্বন থেকে নাইট্রোজেন মানে কি বাম থেকে ডানে যাওয়া, অবশ্যই কার্বনের চেয়ে নাইট্রোজেনের
মানে তড়িৎ ঋণাত্মকতা বেশি, রাইট? ও তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এটা দাঁড়ালো এখন অব্দি নাইট্রোজেন সবচেয়ে বেশি। এবার সিলিকন আর ফসফরাস, সিলিকন থেকে ফসফরাস হচ্ছে আরো ডানের দিকে যাওয়া, তার মানে এখানে হচ্ছে ফসফরাসের বেশি। তাহলে এই যে দুইজন বেশি, এদের দুইজনকে নিয়ে এখন আমার হিসাব হবে। নাইট্রোজেন আর ফসফরাস, নাইট্রোজেন একটা গ্রুপে উপরে অবস্থান করে, ফসফরাস নিচে অবস্থান করে। আমরা তো জানি যে গ্রুপ ভিত্তিক সম্পর্ক কেমন, যত নিচে যাব তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে, অর্থাৎ নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। বুঝতে পারলাম? নাইট্রোজেনের সবচেয়ে বেশি। এখন তুমি এখানে তো একটু খেয়াল করে দেখো তো, একটাই অপশন আছে নাইট্রোজেনের সবচেয়ে বেশি এরকম, তাহলে এটাই আনসার। বুঝতে পারছি? এভাবে তুমি জাস্ট কোন রকম মিলাতে পারলেই হয় আর কি, এবং খুব কঠিন অপশন এখানে তোমাকে বানিয়ে দেয় না। তবে অবশ্যই সাজেশন থাকবে যে সবসময় তো তোমাকে এই ধরনের ক্রম দিলে নির্দিষ্ট 3-4টা মৌল দিয়ে দেয়, তুমি ওই 3-4টা মৌল আলাদা করে লিখে একটা সম্পর্ক নিজে তৈরি করো, মানে গ্রেটার দ্যান লেস দ্যান এর ইকুয়েশনটা নিজে তৈরি করে দেন আনসারটা মিলাও। অপশনের মধ্যে ঘাটাঘাটি করতে যেও না, পাগল হয়ে যাবে। নাম্বার 2, তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি কার? সবার এটা মুখস্থ, ফ্লোরিনের 4, তাই তো? সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের 4। নাম্বার 3, ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কত? মুখস্থ করতে বলেছিলাম আপু, এই যে দেখো 2.1। তোমরা তো স্যাড রিঅ্যাক্ট কেন দাও? তোমরা কেন এত কান্নাকাটি করছো? আচ্ছা, এখন আসি অঙ্কে। তখন তো থিওরি পড়াচ্ছিলাম, এবার অঙ্কে আসি। বন্ধন সংখ্যার নির্ণয়। দেখো, বন্ধন সংখ্যার নির্ণয়ে কোশ্চেন আসে হচ্ছে সিগমা বন্ধনের সংখ্যা কত, পাই বন্ধনের সংখ্যা কত। এইটা আবার তোমার কি বলবো, সিগমা বন্ধনের যে ব্যাপারটা, সেক্ষেত্রে যেটা হয় অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক উভয় প্রকার যৌগের ক্ষেত্রে ডিফারেন্ট। তো আমরা এখন এটাই শিখবো। তুমি এখানে একটা দেখো, এখানে সূত্র মোটামুটি লেখাই আছে, কিন্তু সিগমা বন্ধনের ক্ষেত্রে যখন তোমাকে অ্যালিফ্যাটিক যৌগ দিয়ে দিবে, অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধন সমান পরমাণুর সংখ্যা -1। পরমাণুর সংখ্যা বলতে কি বুঝাচ্ছি, যেমন দেখো ইথেন, ইথেন হচ্ছে C2H6, ইথেনে পরমাণুর সংখ্যা কত? এই যে দেখো 2 আর এই হচ্ছে 6, তাহলে 2 + 6 = 8। তাহলে এখানে সিগমা বন্ধন সমান কত দেখো তো, পরমাণুর সংখ্যা -1, তাহলে 8 - 1 = 7। এই তো ইজি। তাহলে তুমি আমাকে বলো ইথেনে সিগমা বন্ধনের সংখ্যা কত হবে? সবার জন্য কোশ্চেন, উন্মুক্ত কোশ্চেন, ইথিনে সিগমা বন্ধনের সংখ্যা কত হবে? ইথিনে সিগমা বন্ধনের সংখ্যা, ইথিন, এই যে এটার কথা বলছি, ইথিনে সিগমা বন্ধনের সংখ্যা কত হবে? দেখো তো, ইথিনে পরমাণুর সংখ্যা কত? 2 আর 4 মানে 6, 6 - 1 করলে কি হবে? 5। তাহলে ইথিনে সিগমা বন্ধন হচ্ছে 5টা। এই তো। এখন যদি বলি অ্যারোমেটিক যৌগ, দেখো অ্যারোমেটিকে একদম সিম্পল, শুধু পরমাণুর সংখ্যা, কোনো বিয়োগ টিয়োগ করতে হবে না। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে যে কয়টা পরমাণু সে কয়টা সিগমা বন্ধন। যেমন বেনজিন, দেখো বেনজিনে কার্বন 6টা, হাইড্রোজেন 6টা, মানে 12টা। এটাই হচ্ছে বেনজিনের সিগমা বন্ধন, মানে সিগমা বন্ধনের সংখ্যা। আবার টলুইনে দেখো কার্বন 6টা, হাইড্রোজেন 8টা, তাহলে 15টা। এই হচ্ছে কি বলবো, টলুইনের সিগমা বন্ধনের সংখ্যা। ইজি না? একদম ইজি। এবার আসি দেখো পাই বন্ধন। আচ্ছা, পাই বন্ধন না সাধারণত যদি জৈব যৌগ দেয়, পাই বন্ধন তো এমনি তুমি দেখে বুঝতে পারবা। তুমি চিন্তা করো পাই বন্ধন কোন কোন যৌগে থাকে। অ্যালকেনে কি পাই বন্ধন থাকে? অ্যালকেনে তো কোনো দ্বিবন্ধন নাই, ত্রিবন্ধন নাই, তাহলে পাই বন্ধন অ্যালকেনে থাকে না। অ্যালকেনে শুধুমাত্র সিগমা বন্ধন থাকে। তুমি জানো, জৈব যৌগ পড়ানো হয়েছে। তাহলে নিশ্চয়ই ইথিন মানে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, কিটোন, এইসব জাতীয় জিনিসে আমরা পাই বন্ধন পাবো, কারণ এগুলাতে দ্বিবন্ধন ত্রিবন্ধন দেখা যায়, রাইট? আর তুমি জানো একটা দ্বিবন্ধন মানে কয়টা পাই? একটা দ্বিবন্ধন মানে পাই হচ্ছে একটা। আর যদি ত্রিবন্ধন হয়, ত্রিবন্ধনে কয়টা পাই বন্ধন থাকে? 2টা। বুঝতে পারলাম? এগুলো তো এমনি পারা যাবে, তুমি একটু কোশ্চেন দেখো তাহলে আরো ইজি হবে তোমার জন্য। নাম্বার 3 খেয়াল করো, এই যৌগটিতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত?
তো আমরা সিগমা বের করব। দেখো যৌগটা কিন্তু একটা অ্যালিফ্যাটিক যৌগ। প্রথম কথা, এটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ। অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে আমরা কি জানি? অ্যালিফ্যাটিক যৌগের জন্য পরমাণুর সংখ্যা -1। অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা -1, রাইট? তাহলে তুমি এখন গুনে গুনে দেখো এখানে পরমাণুর সংখ্যা কয়টা আছে। দেখো তো পরমাণুর সংখ্যা কয়টা? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। পরমাণুর সংখ্যা হচ্ছে 11টা, -1। তাহলে সিগমা বন্ধন কয়টা? সিগমা বন্ধন হচ্ছে 10টা। এবার আসি পাই বন্ধন। পাই বন্ধন, এখানে একটা দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, মানে এখানে একটা পাই। দেখে মনে হচ্ছে না যে একটাই পাই? তাহলে আনসার কি? এটা হওয়া উচিত, কিন্তু না। কারণ কি, দেখো এখানে দেখতে পাচ্ছ অ্যালডিহাইড মূলক আছে। আর তোমার মনে আছে কিনা, অ্যালডিহাইড মূলকে কিন্তু একটা দ্বিবন্ধন থাকে অ্যালডিহাইড মূলকে। তাহলে এইখানে তুমি আরেকটা পাই বন্ধন পাবা। তাহলে পাই বন্ধন কয়টা হলো? 2টা। আনসার হচ্ছে 10, 2। বুঝতে পারলাম তো? অবশ্যই কোশ্চেন খুব সূক্ষ্মভাবে খেয়াল করো। দেখো যৌগটা এক চোখে দেখলে মনে হয় যে একটা পাই বন্ধন, আনসার চটপট এটাই জাগিয়ে দিয়ে চলে আসতা, বাট ভালো মতন খেয়াল করতে হবে যে পাই বন্ড কয়টা আছে। নাম্বার 4, কোন যৌগে পাই বন্ধন নাই? তুমি চিন্তা করো, পাই বন্ধন কোন যৌগে থাকে না? যেই যৌগে শুধুমাত্র একক বন্ধন থাকে, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না। দেখো তো এখানে বেনজিন, বেনজিনে অবশ্যই পাই বন্ধন আছে, আমরা জানি। এটা হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইনেও পাই বন্ধন থাকে। এইটা কি? C3H8। এটা কি একটা অ্যালকেন না? অ্যালকেন তুমি কিভাবে চিনতে পারো? অ্যালকেন হচ্ছে CnH2n+2। তাহলে এটা হচ্ছে একটা অ্যালকেন। অ্যালকেন শুধুমাত্র একক বন্ধন দিয়ে তৈরি, এটাতে শুধুমাত্র সিগমা বন্ধন থাকে, পাই থাকে না। তাহলে এটাই আনসার। বুঝতে পারছি? জাস্ট সিম্পল ভাবে চিন্তা করে যাও। আর এই কোশ্চেন গুলা কিন্তু বিভিন্ন বছর এসেছিল এরকম কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এই নাম্বার 5 এ আসি। দেখো নিম্নলিখিত যৌগগুলির কোনটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে? ত্রিবন্ধন নরমালি কোথায় থাকে? অ্যালকাইনে থাকে, অ্যালকাইনে থাকে, সায়ানাইডে থাকে। দেখো এখানে C2H4, এটা একটা অ্যালকিন, এটা হবে না। C4H6, এটা দেখো তো, এটা একটা অ্যালকাইন না? কারণ তুমি কি জানো অ্যালকাইন কেমন? CnH2n-2 অ্যালকাইন। তাহলে অ্যান্সার কি? এইটা। বাকিগুলো দেখার দরকারই নাই, কারণ এটাও অ্যালকিন, এটাও অ্যালকিন। একমাত্র C4H6 এটা হচ্ছে অ্যালকাইন। নাম্বার 6, এটা তুমি করে আমাকে বলো, আনসার দেখবা না, নিজে নিজে করবা। এই অণুতে সিগমা আর পাই বন্ধনের সংখ্যা কত? নাম্বার 6 তুমি নিজে করে আমাকে বলো। সিগমা বন্ধন বের করবো কিভাবে? পরমাণুর সংখ্যা, অ্যালিফ্যাটিক যৌগ, পরমাণুর সংখ্যা -1 করতে হবে। পরমাণু কয়টা? 4, 5, 6। 6টা -1 মানে 5। সিগমা বন্ড হচ্ছে 5টা। পাই বন্ড কোনটা? পাই বন্ড কয়টা এটা একটু আমি জানতে চাচ্ছি। দেখো সায়ানাইড যে জায়গাটা, সায়ানাইডে কিন্তু ত্রিবন্ধন থাকে। আর ত্রিবন্ধন মানে কয়টা পাই? 2টা পাই। তাহলে আনসার হচ্ছে 5 and 2। ঠিক আছে, আনসার হচ্ছে 5 and 2। ডান। আচ্ছা, আপু নেক্সট টপিকে যাই। যৌগসমূহের বন্ধন প্রকৃতি। এই টপিক থেকে কি আসে একটু বলে দিই। ফার্স্টে খুব কমনলি তুমি যেগুলো তোমার বইয়ে দেখো আর কি, একদম কমন যে যৌগগুলো সাধারণত তুমি দেখে থাকো বা তোমার বইয়ে পড়া আছে, এই ধরনের যৌগের কমপ্লিট বিন্যাস আসে যে এই যৌগটার গঠন দেখাও। তখন তোমাকে পুরা যৌগটা ভেঙে ভেঙে দেখাতে হবে, এটা একটা আসে। এবং ভেঙে দেখানোর পরে সেখানে আরেকটা কোশ্চেন আসতে পারে সিকিউ এর জন্য, যে এই যৌগে কি কি বন্ধন আছে, কয়টা করে। ঠিক আছে, মানে আয়নিক বন্ধন কয়টা, সমযোজী কয়টা, সন্নিবেশ কয়টা। তো আমি আসো তোমাকে কয়েকটা দেখাই। চলো আমরা এখন হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা, মনে করো কোনটা দেখাবো? ডায়ামিনো সিলভার ক্লোরাইড দেখাই, ঠিক আছে? তুমি যদি এটা ভাঙতে চাও, তুমি চিন্তা করো, প্রথমে আমি লিগ্যান্ডটা নিয়ে ভাঙি। লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেনের কি বন্ধন থাকে? সমযোজী বন্ধন থাকে। এবং সবসময় আমরা জানি যে অ্যামোনিয়াতে এক জোড়া
মুক্ত ইলেকট্রন থাকে, মানে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তাহলে আমি দুই দিকে এইভাবে দুইটা অ্যামোনিয়া আঁকলাম এরকম করে, এবং প্রত্যেকেরই এক জোড়া করে মুক্ত ইলেকট্রন আছে। মাঝখানে আছে আমাদের সিলভার। এই যে অ্যামোনিয়া গুলো এরা সিলভারের সাথে সন্নিবেশ বন্ধন করে মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে। সন্নিবেশ বন্ধন করলো, এই পুরাটা হয়ে গেল ডায়ামিন সিলভার আয়ন। এবার এইটার সাথে ক্লোরাইডের আয়নিক বন্ধন হবে। তাহলে তুমি এখন আমাকে বলো, এই যে পুরা যৌগটা ডায়ামিন সিলভার ক্লোরাইড, এখানে আয়নিক বন্ধন কয়টা? আয়নিক বন্ধন হচ্ছে একটা। তারপর সমযোজী কয়টা? সমযোজী হবে 6টা, কারণ এই যে দুইটা অ্যামোনিয়া, তো এখানে 3টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন, 6টা সমযোজী। আর সন্নিবেশ কয়টা হবে? সন্নিবেশ হচ্ছে এই যে দেখো, একটা অ্যামোনিয়া আর দুইটা অ্যামোনিয়া, দুইটা সন্নিবেশ করলো। এই তোমাকে যদি আমি বলি ডায়ামিন সিলভার ক্লোরাইডের গঠন লিখো এবং কি কি বন্ধন দেখা যায়, তুমি যদি এভাবে ভেঙে লিখে কোন কোন বন্ধন কয়টা করে আছে দেখাতে পারো, তাহলে কি হবে না? এই তো ফুল মার্ক সিকিউ এর জন্য। এমসিকিউ তো আসলে তো আরো সহজ। এমসিকিউ তো জেনারেলি এত বড় জিনিস দেয় না, জিজ্ঞাসা করে যে তুমি হচ্ছে কি কি বন্ধন আছে, এগুলো জিজ্ঞাসা করে, অত হিউজ এক জিনিস দেয় না। আসো আরো কয়েকটা আমরা দেখি। আচ্ছা, KBF4 এটা একটু দেখি। পটাশিয়াম, বোরন, টেট্রাফ্লোরাইড। আচ্ছা, বোরন ট্রাইফ্লোরাইড। বোরন 3টা ফ্লোরিনের সাথে সমযোজী বন্ধন করে এবং ওর এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। ও কি করে, সেটা দিয়ে পটাশিয়ামের সাথে সন্নিবেশ বন্ধন করে। তাহলে এখানে দেখো, সরি একটু ভুল হলো মনে হয়, দাঁড়াও। তিনটে সমযোজী গেল। আচ্ছা, এখানে হচ্ছে বোরন আর আরেকটা ফ্লোরিনের মধ্যে হবে, সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। এবার সন্নিবেশ বন্ধন হওয়ার পরে এই হলো বোরন টেট্রাফ্লোরাইড আয়ন। এইটার সাথে এবার পটাশিয়ামের হবে আয়নিক বন্ধন। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, এখানে আয়নিক একটা, তারপর সমযোজী কয়টা? সমযোজী 3টা, আর সন্নিবেশ বন্ধন হচ্ছে একটা। মানে এই টাইপের আসে, তবে অনেক বড় বড় যে যৌগগুলো আছে সেগুলো জেনারেলি তোমার হচ্ছে এরকম ভেঙে দেখাতে বলে না। সেগুলোর ক্ষেত্রে জাস্ট জিজ্ঞাসা করে যে কি কি বন্ধন দেখা যায়, কয়টা করে বন্ধন, এটা আসলে জিজ্ঞাসা করে না। যেগুলো অনেক বড় বড়, মানে মনে করো ওগুলো ভাঙতে হলে তোমার একদম ঘাম ছুটে যাবে এমন অবস্থা। তবে সবচেয়ে বেশি বার এবং রিপিটেডলি পরীক্ষায় আসছে একটা যৌগ, যেটাতে বেশ ঝামেলা হয়, সেটা হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেটে দেখো 2 অণু সোডিয়াম অবশ্যই সালফেটের সাথে আয়নিক বন্ধন করে, কিন্তু এই সালফেটের মধ্যে জিনিসটা দেখানো একটু টাফ। মানে সালফেটের সালফার আর অক্সিজেন গুলা কিভাবে আছে এইটা দেখানোটা একটু টাফ হয়ে যায়। তো আমি তোমাকে একটু দেখাই। মনে করো কেন্দ্রে হচ্ছে সালফার, এই সালফারের সাথে 2টা অক্সিজেনের আছে সমযোজী বন্ধন, 2টা অক্সিজেনের সমযোজী বন্ধন, আর 2টা অক্সিজেনের আছে সন্নিবেশ বন্ধন। এই হচ্ছে আমাদের সালফার 2- আয়ন, এটাই হচ্ছে সোডিয়াম সালফেট। তাহলে তুমি সোডিয়াম সালফেট যখন দেখছো, সোডিয়াম সালফেটে আয়নিক বন্ধন কয়টা? আয়নিক 2টা, সোডিয়ামের সাথে 2টা। সমযোজী কয়টা? সমযোজী হচ্ছে 2টা, অক্সিজেনের সাথে 2টা, আবার সন্নিবেশও 2টা। সোডিয়াম সালফেটটা বিভিন্ন ইউনিভার্সিটি, শুধু একটাই না, জাহাঙ্গীরনগর, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি, এরকম বিভিন্ন ভার্সিটিতে বেশ কয়েকবার এসেছে সোডিয়াম সালফেট। এই জন্য আমি সোডিয়াম সালফেট একটু দেখিয়ে দিলাম। এটা এরকম, হ্যাঁ, তোমাকে এখন সিকিউতে দিই বা এমসিকিউতে দিই, পারতে হবে আর কি। কিন্তু একটা জিনিস বুঝলাম না, কমেন্ট সেকশনে আমার মাঝে মাঝখান দিয়ে গল্প চলে, গল্প কেন? খুব গল্প চলে দেখি কমেন্ট সেকশনে, কিসের গল্প এত? আচ্ছা, তাহলে দেখো তো এখানে যৌগ সমূহের বন্ধন প্রকৃতি বিষয়টা পারা যাবে। মোটামুটি যেগুলো একদম কমন, মনে করো যে অ্যামোনিয়াম ক্লোরাইড এইটা, তারপর হচ্ছে এই যে টেট্রামিন কপার সালফেট, যেগুলো একদম কমনলি দেখো সেগুলাই করো। পটাশিয়াম ফেরোসায়ানাইড এগুলা করলেই না। আসো স্পট এক্সামে যাই।
স্পট এক্সামে নাম্বার 4 থেকে শুরু করছি। উপরেগুলো হচ্ছে জাস্ট সিকিউ এর স্যাম্পল দেখানো। নাম্বার 4 এ কি আছে? বোরন ট্রাইফ্লোরাইড আর অ্যামোনিয়া অণুতে কয়টা সমযোজী বন্ধন আছে? আসো আমরা ভেঙে দেখি। বোরন ট্রাইফ্লোরাইড মানে বোরন 3টা ফ্লোরিনের সাথে 3টা সমযোজী বন্ধন করলো। আচ্ছা, আর এদিকে হচ্ছে অ্যামোনিয়া, নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন করলো। নাইট্রোজেনের যে মুক্তজোড় ইলেকট্রন ছিল সেইটা দিয়ে এখানে হলো সন্নিবেশ। এখন বলো সমযোজী কয়টা? এদিকে 3টা, এদিকে 3টা, মানে বোরন ট্রাইফ্লোরাইডের দিকে 3টা আর অ্যামোনিয়ার দিকে 3টা, তাহলে মোট 6টা। নেক্সট হচ্ছে 5 নাম্বার, দেখো পানির অণুগুলোর মধ্যে কোন বন্ধন বিদ্যমান? পানির অণু H2O, H2O তে কেমন দেখি আমরা? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, দুই দিকে 2টা হাইড্রোজেনের সাথে সে কি করে? সমযোজী বন্ধন গঠন করে। মুক্তজোড় ইলেকট্রন থাকে, সেটা থাকতো থাকার মতন। এদিকে এই যে 2জন হাইড্রোজেন তারা কিন্তু আবার পরস্পর হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত, ঠিক কিনা? তাহলে আমরা পানির অণুতে সমযোজী ও হাইড্রোজেন বন্ধন পাচ্ছি। এই যে এটা আনসার, সমযোজী ও হাইড্রোজেন বন্ধন পাওয়া যায়। নাম্বার 6 দেখো নিচের কোনটিতে আয়নিক সমযোজী ও সন্নিবেশ 3 ধরনের বন্ধনই বিদ্যমান? তুমি রিসেন্ট মাত্র হচ্ছে আমি একটা দেখাচ্ছিলাম, দেখো তো সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু পুরাটাই আয়নিক। কার্বন সালফাইড এটা হচ্ছে কমপ্লিটলি সমযোজী। ফেরিক ক্লোরাইড এটাও সম্পূর্ণ সমযোজী। বাকি থাকলো অ্যামোনিয়াম ক্লোরাইড। তো আসলে অ্যামোনিয়াম ক্লোরাইডটা আমরা ভেঙে ভেঙে দেখি। অ্যামোনিয়াম ক্লোরাইডে কি হয় দেখো, তিনটা অ্যামোনিয়াম, এদিকে একটার সাথে হলো সন্নিবেশ, এই হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, এটা ক্লোরাইডের সাথে আয়নিক বন্ধন করলো। তাহলে দেখো তো এখানে আয়নিক বন্ধনও আছে, সন্নিবেশও আছে, সমযোজীও আছে। তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইডেই আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ 3 ধরনের বন্ধনই বিদ্যমান, রাইট? আনসার হচ্ছে সি। ওকে, নেক্সট টপিক হচ্ছে শঙ্কর অরবিটালের প্রকৃতি নির্ণয়, মানে মেইন কথা হচ্ছে শঙ্করায়ন। তোমাকে একটা যৌগ আমি দিলাম, সেই এই যৌগের শঙ্করায়ন কেমন হবে বা এই যৌগের শঙ্করায়নের ভিত্তিতে ওর আকৃতি কেমন হবে এইটা বের করতে হয়। এখন শঙ্করায়ন বের করা তোমরা অনেক নিয়ম শিখে আসছো এইচএসসি লাইফে, অনেক কাহিনী করে, ছবি টবি এঁকে, অনেক কিছু করে। এখন যদি তুমি বলো যে আমাদের এমসিকিউ এর জন্য বা ভার্সিটি সিকিউ এর জন্য কি নিয়ম আছে, তাহলে এই সূত্রগুলো, সূত্রটা না একটু ভয়ঙ্কর দেখতে, সবাই বলবো, আপু নিজেও মানছি সূত্রটা একটু ভয়ঙ্কর দেখতে, কিন্তু কিছুই করার নাই। এই সূত্র দিয়ে সবচেয়ে সেফ ওয়েতে সঠিকভাবে সংকরণ বা সংকরায়ন নির্ণয় করা যায় এই সূত্র দিয়ে। তাছাড়া আমি তোমাকে প্রথমে একটা দেখাই, তারপর বাকিগুলো তুমি করো। ফার্স্টে দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড। আচ্ছা, সূত্র কি বলা? হাফ ইনটু যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কার? কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। এখন এটা বের করার জন্য কি আমি কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব? না, আমি কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ মানে কোন গ্রুপে অবস্থান করে সেটা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা আমার জানা। কারণ তুমি কিন্তু পড়ে আসছো, গুণগত রসায়ন চ্যাপ্টারে কিন্তু পড়ানো হয়েছিল যে একটা মৌলের গ্রুপ সংখ্যাই তার সর্বশেষ ইলেকট্রন সংখ্যা, সে যে গ্রুপে অবস্থান করে সেটা তার সর্বশেষ স্তরের ইলেকট্রন, তাই তো? দেখো তাহলে ফসফরাস যেটা, ফসফরাস তাহলে আমি এখানে লিখি হাফ, তারপরে কি দেখা? যোজ্যতা স্তরের ইলেকট্রন। ফসফরাস কত নাম্বার গ্রুপের অংশ? ফসফরাস 5 নাম্বার গ্রুপ, তাহলে আমি 5 লিখলাম। তারপরে কি? প্লাস একযোজী মৌলের সংখ্যা, একযোজী মৌল যদি থাকে, দেখো তো এখানে ক্লোরাইড কি একযোজী মৌল, তাহলে একযোজী মৌলের সংখ্যা কত? 5। যেহেতু ফসফরাস পেন্টাক্লোরাইড একটা যৌগ, এটা ক্যাটায়নও না অ্যানায়নও না, সেই জন্য এখানে চার্জের কোনো ব্যাপার লাগবে না। যদি এটা ক্যাটায়ন বা অ্যানায়ন হতো তখন আমি এখানে চার্জ যুক্ত করতাম। যেহেতু এটা একটা যৌগ, এখানে ক্যাটায়ন অ্যানায়নের কোনো কাহিনী নাই। এবার দেখো তো 5 5 সমান কি? sp3d, এই যে সংকরায়ন sp3d, এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকরায়ন। জিনিসটা কি বুঝতে পেরেছো? তাহসিন ফেরদৌসি, এখানকার হ্যাঁ কম্পেনিয়ন বুকে যেগুলো দেওয়া আছে এগুলো পড়লেই হবে ব্যাখ্যা সহ।
এগুলা পড়ো মোটামুটি, আর সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে। আরাফাত, তুমি কোত্থেকে আসছো এতক্ষণ পর? এগুলা কোথা থেকে পড়াচ্ছে? কম্পানিয়ন বুক থেকে। আরাফাত আকিফ কম্পানিয়ন বুকে নাই? আরাফাত আকিফ, তুমি কি শিওর তোমার কাছে মেডিম্যাথের কম্পানিয়ন বুক আছে? চেক করে দেখো তুমি কোন কম্পানিয়ন বুক নিয়ে বসছো। তোমার তো ইমোজি দেওয়া ঘুম ঘুম, ঘুমাতে ঘুমাতে ক্লাসে আসলে কেমনে বুঝবা এটা কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে? বলো দেখি। এটা ফিজিক্স ক্লাস হচ্ছে। যাও এবার ফিজিক্সের কম্পানিয়ন বুক নিয়ে আসো। আচ্ছা, এখন দেখো নাম্বার 2, জেনন ফ্লোরাইড। জেনন ফ্লোরাইড, আচ্ছা, জেনন ফ্লোরাইডের জন্য আমরা সংকরায়ন যদি বের করি, হাফ ইনটু জেনন কি 18 নম্বর গ্রুপ, মানে 8 নাম্বার, তাই তো? তার মানে জেননের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 8, প্লাস একযোজি মৌল ফ্লোরিন আছে 2টা। তাহলে এখন কি দাঁড়ায়? 5 sp3d। এটা হচ্ছে জেনন ফ্লোরাইডের সংকরায়ন। এখন আসো দেখো, এই কয়েকটা যে আমরা পড়লাম প্রত্যেকটা কিন্তু দুইটাই ছিল কি যৌগ ছিল, এখানে চার্জের কোনো ব্যাপার ছিল না। এখন নাম্বার 3 আর নাম্বার 4 খেয়াল করো তো, দুইটাই কিন্তু আয়ন দেওয়া আছে। আসো আমরা এই আয়ন জাতীয় জিনিসগুলো একটু দেখি। অ্যামিন আয়ন দিয়ে শুরু করি। আচ্ছা, অ্যামিনে প্রথমে হাফ লিখলাম। নাইট্রোজেন, নাইট্রোজেন কি 5 নাম্বার গ্রুপ, তাহলে এখানে 5 সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন। একযোজি মৌল হাইড্রোজেন কয়টা? 2টা, তাহলে 2। এইবার দেখো ওর চার্জ কিন্তু -1। এই চার্জ নিয়ে তুমি কি করবা? দেখো প্রথমত এটা একটা অ্যানায়ন, এন্ড আপু কি বলছি, প্লাস অ্যানায়নের চার্জ, মানে তুমি অ্যানায়নের চার্জটা জাস্ট চার্জের সংখ্যাটা ডিরেক্ট বসাই দিবা, চার্জের সংখ্যা বসিয়ে দিবা। বুঝতে পারছো? চার্জের চিহ্ন নেওয়ার দরকার নাই, মাইনাস নাকি প্লাস সেটা নেওয়ার দরকার নাই, তুমি জাস্ট ডিরেক্ট চার্জের মানে যেই চার্জটা 1 নাকি 2 নাকি 3 চার্জের সংখ্যাটা বসাই দাও। বসানোর পরে কি হচ্ছে? 8, তাহলে এখানে হবে 4sp3। এটা বোঝা গেল কিনা একটু দেখো সবাই, এই জায়গাটাতে একটু ঝামেলা হওয়ার কথা। আরেকবার বলি, আচ্ছা আরেকবার বলি, হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা, প্রথমে একজন জিজ্ঞাসা করেছে জেনন ফ্লোরাইডটা কিভাবে হলো। জেনন ফ্লোরাইড আরেকবার বলছি, দেখো জেনন ফ্লোরাইডে জেনন 18 নাম্বার গ্রুপ, আমি মানছি 18 নাম্বার, বাট এটার মানে কি এই যে 18 নাম্বার গ্রুপ মানে কি জেননের শেষ কক্ষপথে 18টা ইলেকট্রন থাকে? তা না, কিন্তু তুমি জেননের অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে ওর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। তোমার মনে আছে কিনা প্রথম 2টা পরে 3 নাম্বার গ্রুপ থেকে আমরা ওই যে এ আর বি ভাগ করি, গুণগত রসায়ন ক্লাস করতে হবে, গুণগত রসায়ন ক্লাস না করলে এটা ঝামেলা হবে। খেয়াল করে দেখো, এ আর বি উপগ্রুপ ভাগ করি আমরা পর্যায় সারণীতে। এ উপগ্রুপ আছে, বি উপগ্রুপ আছে। বি এর মধ্যে সব হচ্ছে মাঝখানে যেগুলো আছে না অবস্থান্তর, ডি ব্লক মৌল, এরা সব হচ্ছে বি উপগ্রুপের অন্তর্ভুক্ত। ডি ব্লক মৌল বা অবস্থান্তর ধাতু যাই বলো, এরা হচ্ছে বি উপগ্রুপ। আর এর মধ্যে কারা? এর মধ্যে হচ্ছে 1 2, মানে 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, সাথে 3 থেকে 8 পর্যন্ত। এখন এই যে মাঝখানে বি উপগ্রুপ থাকার কারণে আমরা কিন্তু আধুনিক পর্যায় সারণীতে ওই 3 এর সাথে 10 যোগ করে পর্যায় মানে গ্রুপ নির্ণয় করি, যে শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন, সাথে 10 যোগ করলাম 13 নাম্বার গ্রুপ। হ্যালোজেন, হ্যালোজেন গুলার শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, সাথে 10 যোগ করলাম 17 নাম্বার গ্রুপ। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণীর নিয়ম। গুণগত রসায়ন ক্লাস করলে এরকম ঝামেলা হতো না। তো দ্যাটস ওয়াই কি দেখা গেল যে 1 নাম্বার 2 নাম্বার, তারপরে একবারে 13 থেকে 18 পর্যন্ত। এই 18তেই আছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলা, হিলিয়াম, নিয়ন, আর্গন, হিলিয়াম তো না, নিয়ন, আর্গন, জেনন, রেডন, এগুলো সব হচ্ছে 18 নাম্বারে। 18 নাম্বার গ্রুপ, বাট এদের শেষ কক্ষপথে ইলেকট্রন কিন্তু 8টা। দ্যাটস ওয়াই আমি জেননের এখানে সর্বশেষ ইলেকট্রন 8 বসিয়েছি, সাথে ফ্লোরিন 2টা আছে। এখান থেকে হিসাব করলেই চলে আসে 5, which is equal to sp3d।
ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা ঝামেলা সেটা হচ্ছে যে অ্যামিন আয়ন যেটা দেখালাম, অ্যামিন আয়ন দেখাচ্ছিলাম, দেখো হাফ হাফ তো বসালাম, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা মানে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, নাইট্রোজেন কয় নাম্বার গ্রুপ? 5 নাম্বার, তাহলে ইলেকট্রনও 5টা, প্লাস একযোজী মৌলের সংখ্যা, একযোজী মৌল হচ্ছে হাইড্রোজেন 2টা আছে 2। এইবার আসে চার্জের যে বিষয়টা, চার্জের বিষয় দেখো সূত্রের মধ্যে কি লেখা, এডি ম্যাথের বুকের দিকে তাকাও, বইয়ের দিকে তাকাও, যে সূত্রে লেখা আছে প্লাস অ্যানায়নের চার্জ, তুমি আগে প্লাস বসাও। এইবার তোমার কাজ কি, এই যে এখানে চার্জ কি -1 না, তুমি খালি এই 1টা নিবা, বুঝতে পারছো? তুমি খালি 1 মানে শুধু সংখ্যাটা নিবা, সংখ্যাটা নিয়ে এখানে বসাও, সংখ্যাটা নিয়ে এখানে বসে এবার তুমি হিসাব করে দেখো। এবার দেখো বোঝা যায় কিনা, বোঝা গেলে আমাকে একটু কমেন্টে জানাও যে হ্যাঁ বোঝা যাচ্ছে। এবার ঠিক আছে, আসো আরেকটা দেখি, অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামের ক্ষেত্রে কি হবে, এখানেও হাফ, নাইট্রোজেনের জন্য 5, একযোজী মৌল হাইড্রোজেন হচ্ছে 4টা, তাহলে 4। এবার দেখো তো সূত্রে কি বলা আছে, মাইনাস ক্যাটায়নের চার্জ, বইয়ের দিকে তাকাও, দেখো সূত্রে বলা আছে মাইনাস ক্যাটায়নের চার্জ, এখানেও আপু সেম কাজ করব, মাইনাস লিখে খালি এই চার্জের সংখ্যাটা নিব, চিহ্ন নিব না, সংখ্যাটা যদি বসাই, এই যে দেখো এই যে মাইনাস, আচ্ছা রুবিওলা রাইনো, এমন নাম কেন, আচ্ছা রুবিওলা রাইনো আপু -1 নিলেও তো প্রবলেম নাই, নিলে প্রবলেম আছে তো, তুমি যখন চার্জের চিহ্ন সহ হিসাব করছো তখন তোমার সংকরণটা ভুল আসবে, সংকরণটা ভুল আসে, নিলে প্রবলেম আছে বলেই আপু এভাবে বসানো, একদম চিন্তা মানে এই সূত্রটা দিয়ে কি হবে, আমি তো তোমাকে ছোটখাটো জিনিস দেখাচ্ছি, যদি বাই চান্স কোনো বড় একটা মানে যৌগ দিয়ে দেয় তোমাকে, যে না একটা বড় যৌগ দিল, তুমি সেখান থেকেও সংকরণ বের করতে পারবা, কোনো চার্জ নিয়ে বা সংখ্যা নিয়ে কোনো ঝামেলা হবে না, এটা হচ্ছে ইউনিভার্সাল সূত্র আর কি, তুমি যে কোনো বড় হোক ছোট হোক যে কোনো যৌগের সংকরণ বের করতে পারবা এই সূত্র থ্রু দিয়ে। এখন একটু ঝামেলা মনে হচ্ছে, বাট যত প্র্যাকটিস করবে এটা তত বেশি ইজি হবে। আচ্ছা এখন আসো দেখো নাম্বার 1, SF6 অণুতে S এর কোন ধরনের সংকরণ ঘটেছে, আশা করে দেখি। SF6 আচ্ছা হাফ ইনটু সালফার, সালফার হচ্ছে 6 নম্বর পর্যায়ে, ঠিক আছে, তাহলে আমি এখানে 6 দিলাম, আর এখানে ফ্লোরাইড কয়টা আছে, ফ্লোরাইড আছে 6টা, তাহলে 6 কি হয় মানে 6 অর্থাৎ sp3d2, sp3d2 आंसर হচ্ছে অপশন বি। চার্লস, আচ্ছা আপু এটা কি সিকিউ এ আসবে, আর আসলে কি এই রুলস অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ যদি সিকিউ এ আসে তুমি এই রুলস অ্যাপ্লাই করতে পারবে, এই রুলস অ্যাপ্লাই করতে কোনো সমস্যা নাই, সিকিউ এ আসার পসিবিলিটি কম, বাট যদি আসে তুমি এই রুলস অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার 2 দেখো অ্যামোনিয়াম আয়নের আকৃতি আর সংকরণ, অ্যামোনিয়ামের আকৃতি মানে সংকরণ তো মাত্রই করলাম sp3, আর sp3 যদি হয় তার আকৃতি কেমন হয়, এগুলো তো মুখস্থ থাকার কথা, sp3 হলে চতুস্তলকীয় হয়, কিন্তু অ্যামোনিয়ামের ক্ষেত্রে কি চতুস্তলকীয়? চতুস্তলকীয়ই তো, অ্যামোনিয়াম আর অ্যামোনিয়া দুইটার মধ্যে যেন কনফিউশন না হয়, অ্যামোনিয়াম 4টা হাইড্রোজেন চতুস্তলকীয় হবে, যেখানে অ্যামোনিয়া হলে কিন্তু ডিফারেন্ট হয়, ত্রিভুজাকার পিরামিড হয়, দুইটার মধ্যে কনফিউশন হওয়া যাবে না। আর নাম্বার 3 দেখো জেনন ফ্লোরাইড, মাত্রই আমরা করেছিলাম, জেনন ফ্লোরাইড হচ্ছে sp3d। এটা ক্লিয়ার? নেক্সট আসি বন্ধনীক্রম। আচ্ছা বন্ধনীক্রম টপিকটা একটু খেয়াল করো সবাই, সবার মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করছি, বন্ধনীক্রম টপিকটা তোমাদের বর্তমান কারিকুলামে নাই, প্রথম কথা, তোমাদের বর্তমানে হাজারি স্যারের বই বা কবির স্যারের বই যাই বলো না কেন, এখনকার কারিকুলামে এই টপিকটাই নাই, এটা আগে ছিল। এখন তুমি বলতে পারো যে আপু টপিক যদি না থাকে তাহলে কেন এটা এখনো রেখে দিয়েছেন,
সমস্যা হচ্ছে এই তোমাদের বর্তমান যে কারিকুলাম এটা শুরু হয় 2015 সাল থেকে। 15 সালের প্রথম এই কারিকুলামের বই আসে। তো 15 সালের আগে এই টপিকের কোশ্চেন আসতো, বন্ধনীক্রম আসতো। তো দেখা গেছে যে 15 সালের পরেও কিছু ভার্সিটিতে এই টপিকটা এখনো কোশ্চেন আসে, কেন জানি না। হয়তো ওনারা প্রিভিয়াস ইয়ার থেকে ডিরেক্ট কপি পেস্ট করে কিনা বা ওই টাইপের কোশ্চেন ফলো করে কিনা, হয়তো ওনারা খেয়ালই করেননি যে বন্ধনীক্রম এখন আর নাই। তো যেহেতু এসেছে এর মধ্যে, তো আমি বলবো যে সেফ থাকার জন্য এটা আমরা দেখে রাখি, জাস্ট অঙ্কটা দেখে রাখবো আর কিছুই না। বন্ধনীক্রম নির্ণয় তুমি খালি সূত্রটা একটু মুখস্থ রাখো যে 8 - a প্লাস 8 - b প্লাস চার্জ বাই 2। a আর b কি জিনিস এখানে লেখা আছে। একটা যৌগ দেওয়া থাকবে অবশ্যই, সেই যৌগের প্রথম মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে a, আর দ্বিতীয় মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে b। সূত্র দেখতে ভালো লাগে না, আসলে অঙ্ক করে তাহলে ইজি হবে। নাম্বার 1, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড অণুর বন্ধনক্রম কত? আমাদের সূত্র হচ্ছে 8 - a প্লাস 8 - b প্লাস চার্জ বাই 2। দেখো 8 - a হচ্ছে প্রথম মৌল মানে কার্বন। কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? কার্বন কত নাম্বার গ্রুপ? তোমরা বলো এবার, এটা তো পারার কথা। কার্বন 4 নাম্বার গ্রুপ, ঠিক আছে? কার্বন 4 নাম্বার গ্রুপ। তারপর দেখো অক্সিজেন, 8 - অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা মানে অক্সিজেন কত নাম্বার গ্রুপ? 6 নাম্বার। যেহেতু কার্বন মনোক্সাইড একটা যৌগ, ওর চার্জের কোনো ব্যাপার নাই, তাই চার্জ 0। এবার তুমি যদি হিসাব করো দেখো তো কি আসে। একদম ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, এরপর যদি না পারো পড়েই যাবো আমি। বন্ধনীক্রম হচ্ছে 3। বন্ধনীক্রম 3, ঠিক আছে? এখন দেখো এটা তো যৌগ গেল, যদি একটা আয়ন দেয় তোমাকে, আয়নের মধ্যে এইটা আসছিল অক্সিজেনের, হ্যাঁ, মানে যে পারঅক্সাইড আয়ন, যেটা পারঅক্সাইড আয়নের বন্ধনক্রম এখানে একটু ভেজাল আছে। তুমি বলতে পারো যে আপু এখানে তো প্রথম মৌল শেষ মৌল দুইটাই তো অক্সিজেন, তো আমি কার কি বসাবো? প্রথম মৌল অক্সিজেন, শেষ মৌল অক্সিজেন, কি করব? এইটার ক্ষেত্রে কি করব দেখাই তোমাকে আমি একটু। কোশ্চেনে দেওয়া আছে কি এইটা, তাই তো? দেখো এখানে কিন্তু অক্সিজেন দুইটা, মানে এর প্রথম মৌল অক্সিজেন, শেষ মৌল অক্সিজেন। অর্থাৎ তুমি যখন 8 - a বসাবা, a হিসেবে তুমি অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা বসাবা, সেম ভাবে বি হিসেবেও তুমি অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা বসাবা। এবার আসি চার্জের ব্যাপার। চার্জ নরমালি যেমন করে আমরা হিসাব করি ওভাবেই বসালাম, প্লাস চার্জ হচ্ছে -2 বসালাম। এবার দেখো বন্ধনক্রম হচ্ছে 1। বোঝা গেল? এই মানে এই দুইটা কোশ্চেন আসছিল। এখন যদি এখান থেকে আরো তোমাকে কিছু দেয় যে অন্য কোনো যৌগ বা আয়ন দেয়, পারা যাবে না। আর দিলে এইটুকু তুমি নিশ্চিত থাকো যে তোমার পরিচিত আয়ন বা পরিচিত যৌগগুলাই দিবে, কঠিন অনেক বড় সড়ো জিনিস দিবে না। তো এখানে আনসার হচ্ছে 1। নেক্সট আসি অষ্টক তত্ত্ব। অষ্টক মানে কি? শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 হতে হবে। যদি 8-এর চেয়ে বেশি হয় তাহলে আমরা কি বলি? 8-এর চেয়ে বেশি হলে অষ্টক সম্প্রসারণ বলি, 8-এর কম হলে অষ্টক সংকোচন বলি। এখান থেকে কোশ্চেন কি আসবে সেটা আগে তোমাকে একটু বলে দেই। এই টপিক থেকে কোশ্চেন আসে যে কোনো একটা যৌগ দিয়ে তোমাকে বলবে যে এই যৌগে সর্বশেষ কক্ষপথে, যৌগের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, এই যৌগে অষ্টকের কি ধরনের পরিবর্তন ঘটে, অষ্টকের সম্প্রসারণ হয় নাকি সংকোচন হয়, এইটাই। এমসিকিউ বেসড কোশ্চেন আসার পসিবিলিটি বেশি। তো এখানে আমরা ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র দেখব। ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র খুবই বিদঘুটে, কিন্তু মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। দেখো সূত্র কি? কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্লাস অপর যে মৌল থাকবে তার যোজনী ইনটু পরমাণুর সংখ্যা, তারপর প্লাস মাইনাস চার্জ বসাবা। দেখি খুব বিদঘুটে লাগছে, আসলে কয়েকটা করে দেখি। নাম্বার 1 দেখো, কোন যৌগে অষ্টক পূর্ণ নয়? সমস্যা কি জানো? এই টপিক থেকে যখন এমসিকিউ আসে তোমাকে অপশন টেস্ট করতে হবে। মানে তুমি কিন্তু এখন 4টা অপশনে 4টা যৌগ দেখে বোঝার কোনো উপায় নাই যে কার অষ্টক পূর্ণ আর কার পূর্ণ নয়।
তোমাকে প্রত্যেকটা যৌগের ইলেকট্রন সংখ্যা বের করে দেখতে হবে যে অষ্টক পূর্ণ আছে নাকি নাই। মানে এটা সবচেয়ে পেইনফুল এই কোশ্চেনের ব্যাপারে। প্রত্যেকটাতে একবার করে চেক করে দেখতে হবে। তো আসো প্রত্যেকটাই একবার করে চেক করে দেখি, কি আর করবো। অপশন যা যা আছে আমি হোয়াইট বোর্ডে যাই, ঠিক আছে? আচ্ছা, অপশন এ কি দেওয়া আছে? PCl3 না? অপশন এ হচ্ছে PCl3 দেওয়া। আচ্ছা, সূত্র কি বলা? সূত্র হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন। কেন্দ্রীয় মৌল মানে কি? ফসফরাস। শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 5টা। প্লাস অপর মৌলের যোজনী মানে ক্লোরাইডের ক্লোরিনের যোজনী 1 ইন্টু সংখ্যা আছে কয়টা? 3টা। চার্জ তো নাই, তাহলে চার্জ 0। কত আসে? সরি, এখানে তো হাফ নাই না, আমি ভুল করেছি। একটু দাঁড়াও। এখানে হাফ নাই, আমি আগেরটার মতন হাফ দিয়ে বসেছি। কি অবস্থা? আচ্ছা, তাহলে হচ্ছে 8, এটাই আনসার। তাহলে এখানে কি হচ্ছে? অষ্টক পূর্ণ। এটা তো অষ্টক পূর্ণ। অপশন বি খেয়াল করো, অপশন বি তে কি আছে? আয়োডিন হেপ্টাফ্লোরাইড। আচ্ছা, আয়োডিন হেপ্টাফ্লোরাইডে আয়োডিনের জন্য শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 7টা। ফ্লোরিনের যোজনী 1, ফ্লোরিন আছে 7টা। তাহলে এখানে কি হবে? 7 আর 7 14। এই জায়গায় দেখো তো অষ্টক কি? পূর্ণ এবং সম্প্রসারিত। এখানে কিন্তু অষ্টক সম্প্রসারণ হয়ে গেছে। তুমি সেম ভাবে যদি বাকিগুলোও বের করতে চাও তুমি বের করতে পারো, বাট অলরেডি কিন্তু আমরা আনসার পেয়ে গেছি। অষ্টক, আচ্ছা না, আনসার পাইনি, সরি। এখানে একটা কথা আছে, দেখো অষ্টক পূর্ণ না বলছে। অষ্টক যখন পূর্ণ হয় 8টা থাকুক, ঠিক আছে, ওটা সুন্দর মতন পূর্ণ। অষ্টক যদি সম্প্রসারিত আসে সেটাও কিন্তু পূর্ণ এবং সম্প্রসারিত। কিন্তু যদি অষ্টক সংকুচিত হয় কোনো একটার, সেটাকেই আমরা এখানে অ্যান্সার হিসেবে ধরতে পারবো, কারণ ওইটার অষ্টক পূর্ণই হয় নাই। অষ্টক সংকুচিত হতে হবে এমন একটা জিনিস। দেখো 3 নাম্বার অপশনে, অপশন সি তে ছিল PCl3। PCl3 তে 5 প্লাস 1 ইন্টু 3 কত? 8। এটারও অষ্টক পূর্ণ। ও আচ্ছা, না, PCl3 তো অলরেডি করে ফেলছে, PCl5 ছিল না, সরি, PCl5 ছিল। আচ্ছা, তো এখানে হচ্ছে 10 নাম্বার। অপশন ডি তে কি আছে? বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড, দেখো বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন 3টা প্লাস ফ্লোরিন আছে 3টা, তাহলে এখানে 6। একটু খেয়াল করো তো, 4টা অপশনের মধ্যে এই একটাতেই কিন্তু আমরা অষ্টক সংকুচিত দেখতে পাচ্ছি, অর্থাৎ বোরন ট্রাইফ্লোরাইডের অষ্টক সংকুচিত মানে পূর্ণ না, অষ্টক সংকোচন হয়েছে। তাহলে এটাই হচ্ছে আনসার, বোরন ট্রাইফ্লোরাইড। এটাই আনসার, এটার অষ্টক পূর্ণ না। বোঝা গেছে? হ্যাঁ, আপু একটু ভুল করেছিলাম মাঝখানে, আমি এক্সট্রিমলি সরি। এবার ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2 দেখি আসো। নাম্বার 2 তে কি বলছে যে নিচের কোন যৌগটিতে অষ্টক সংকোচন হয়? অষ্টক সংকোচন মানে ইলেকট্রন সংখ্যা কি হতে হবে? 8 এর কম হতে হবে। কার্বন মনোক্সাইড, এটা দিয়ে শুরু করি। কার্বন মনোক্সাইড, আচ্ছা, কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 4টা। প্লাস অক্সিজেনের যোজনী 2 ইন্টু অক্সিজেন আছে 1টা, তাহলে কি দাঁড়ালো? 4 আর 2 6। দেখো তো এখানেই কি আমরা পেয়ে গেছি না, কার্বন মনোক্সাইডেরই কিন্তু 6টা ইলেকট্রন, মানে এখানে কিন্তু অষ্টক সংকোচন হচ্ছে। এখানেই কিন্তু অষ্টক সংকোচন হচ্ছে। অ্যান্সার কিন্তু আমরা প্রথমটাতেই পেয়ে গেছি, কার্বন মনোক্সাইড। এই যে দেখো, প্রথমটাই অ্যান্সার, কার্বন মনোক্সাইড প্রথমটাই হচ্ছে অ্যান্সার। ডান। মানে এই কোশ্চেন গুলোতে হচ্ছে এভাবে বের করতে হবে একটা একটা করে ধরে ধরে, একটু বিরক্তিকর। পরীক্ষায় অনেক বেশি আসে আমি বলবো না,
তো মোটামুটি বেশ মানে এই চ্যাপ্টার থেকে আসলে মোটামুটি এগুলাই আসে। আর একটা টপিক আছে সেটা হচ্ছে মুক্ত জোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা। 8টা যৌগ দিয়ে তোমাকে যদি বলে এই যৌগে মুক্ত জোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে, ডিরেক্ট তোমাকে লিখেই দিবে যে এই যৌগে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা, মুক্ত জোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন কয়টা, এরকম সূত্র দেখো অনেকটা শেষ মানে কক্ষপথের শেষে যে ইলেকট্রন গুলা, শেষ কক্ষপথে ইলেকট্রন বের করার সূত্রের মতো সেম। দেখো তো কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা একই রকম, খালি ওইখানে ছিল প্লাস আর এখানে আছে মাইনাস। আমি তোমাকে দেখাই একটু, এই যে দেখো এই সূত্রে এখানে ছিল প্লাস আর এই সূত্রটাতে এখানে আছে হচ্ছে মাইনাস, আদারওয়াইজ সূত্র সেম। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বলো আর মুক্ত জোড় ইলেকট্রন বলো, সূত্র সেম, জাস্ট একটাতে প্লাস আর একটাতে মাইনাস, এটুকু খেয়াল রাখলেই চলবে। আচ্ছা আমরা কোশ্চেনের আনসার করে দেখি। নাম্বার 1 দেখো, নিচের কোন যৌগে সর্বাধিক নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বিদ্যমান? এইটাও সেম টাইপের বিরক্তিকর একটা কোশ্চেন। 4টা অপশনই তোমাকে ইলেকট্রন বের করতে হবে, বের করে দেন দেখতে হবে যে কোনটাতে সর্বাধিক মানে সবচেয়ে বেশি আছে। কি আর করা, আসলে আমরা দেখি প্রত্যেকটাতেই। আচ্ছা অপশন এ কি দেওয়া আছে দেখো, অপশন এ হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের সালফারের জন্য শেষ কক্ষপথ ইলেকট্রন 6টা, প্লাস অক্সিজেনের সরি এখানে প্লাস না মাইনাস, দেখো দেখেছো আমারই ভুল হচ্ছে, এটা মাইনাস 2 ইন্টু 2, অক্সিজেনের যোজনী 2টা, 2 আর অক্সিজেন আছে 2টা, তাহলে কি দাঁড়ালো 6 - 4 = 2। নিঃসঙ্গ ইলেকট্রন 2টা। অপশন বি তে কি আছে, অপশন বি তে হচ্ছে H2O পানি। পানির ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কোনটা? তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটা কোশ্চেন, পানির ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল হিসেবে আমি কার সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা লিখব? একটু আমাকে বলো, পানির ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কোনটা, অক্সিজেন নাকি হাইড্রোজেন? সাদিক মাহি, ইলেকট্রন 6.7 আবার কিভাবে হয়? ইলেকট্রন আবার দশমিক হয় নাকি? সর্বসম আল্লাহ আল্লাহ কি বলো তুমি এগুলা, ইলেকট্রন দশমিকে আসবে? তা তো হয় না। আচ্ছা পানির ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল হচ্ছে অক্সিজেন, ভেরি গুড, এটা একটু খেয়াল রাখতে হবে। হুট করে দেখলে মনে হয় হাইড্রোজেন কেন্দ্রীয় মৌল, হাইড্রোজেন কিন্তু পানির কেন্দ্রীয় মৌল না, এটা কি অক্সিজেন। তাহলে এই যে অক্সিজেন হচ্ছে 6 মাইনাস হাইড্রোজেনের যোজনী ইন্টু হাইড্রোজেনের সংখ্যা 4। অপশন সি কি আছে, অপশন সি হচ্ছে অ্যামোনিয়া। দেখো নাইট্রোজেনের জন্য 5 -1 ইন্টু 3 কি হচ্ছে 2। আর অপশন ডি হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, 0। এবার দেখো এই যে 4টা অপশন, সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি নিঃসঙ্গ ইলেকট্রন কার আছে? এই যে এটা মানে পানির, পানির নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা সর্বাধিক। এভাবে বের করে করে দেখতে হবে, রাফ জায়গায় বের করে দেখতে হবে, কিছু করার নেই। তাহলে आंसर হচ্ছে পানি। নাম্বার 2, নিচের কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, মানে কোনটায় আছে সেটা দেখতে হবে। অর্থাৎ নিশ্চয় এদের মধ্যে যে কোনো একটাই তুমি মান পাবা, 2 3 4 5 যাই হোক মান পাবা, আর বাকি সবগুলোতে 0 পাবা। বুঝতে পারছো? 0 হওয়া মানে কি নিঃসঙ্গ ইলেকট্রন নাই। আর যেটাই তুমি কোন একটা মান পাবা, 2টা হোক 3টা হোক 4টা হোক যাই পাও, সেটার ক্ষেত্রেই হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন আছে। তবে তুমি যদি একটু অপশনগুলো খেয়াল করো, তুমি কিন্তু এক চোখে দেখলে আমার মনে হয় আনসার করতে পারা উচিত। আমরা সবাই জানি অ্যামোনিয়াতে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, রাইট? তোমাকে যখন বলছে নিচের কোনটাতে নিঃসঙ্গ ইলেকট্রন আছে, তোমার মুখস্থ যে অ্যামোনিয়াতে নিঃসঙ্গ ইলেকট্রন আছে, এটা আসলে বের করতে যাওয়ার মনে হয় দরকার নাই। আর অ্যামোনিয়াতে কয়টা নিঃসঙ্গ ইলেকট্রন আছে সেটা আমরা একটু আগেই দেখেছি, এক জোড়া বা 2টা। এখন দেখো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, খেয়াল করো এই জায়গাটাতে, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, যুগল যখন বললো মানে কয় জোড়া, অ্যামোনিয়াতে ইলেকট্রন আছে 2টা মানে এক জোড়া, যুগল কয়টা, যুগল হচ্ছে একটা। অ্যান্সার হবে অপশন সি। অবশ্যই অবশ্যই কোশ্চেনে খেয়াল রাখবা যে তোমাকে কি জায়গায় মানে
যদি বলে যে ইলেকট্রন সংখ্যা বের করতে, নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা, সেটা কি জোড়ায় চাচ্ছে নাকি ডিরেক্ট সংখ্যা চাচ্ছে, তুমি কিন্তু চাইলে এখানে হুড়হাড় করে এই 2 আনসার করে দিতে পারো, আনসার কিন্তু মিলবে না, ভুল হবে কিন্তু, কারণ তোমাকে এখানে ইলেকট্রন যুগল বলেই দিয়েছে, কয় জোড়া আছে সেটা আনসার করতে হবে। 1 জোড়া আছে, একটা যুগল। বুঝা গেল? এটা একটু খেয়াল রাখতে হবে, মানে ছোটখাটো জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে। যুগল মানে জোড়া। বন্ধন কোণ, বন্ধন কোণ তো মুখস্থ জিনিস, বন্ধন কোণ, আকৃতি, এগুলো একদম মুখস্থ, এবং এখানে কোনো ফাঁকিবাজি করার কোনো অবকাশ নাই। প্রিভিয়াস বছরগুলোতে বিভিন্ন ভার্সিটিতে যত যৌগের বন্ধন কোণ আর আকৃতি এসেছিল সেগুলা সব এই বক্সে দেওয়া, এই বক্সে মোটামুটি সবগুলো দেওয়া আছে। সাথে তোমাদের হাজারি স্যারের বই দেখবা সেম ওয়েতে একটা বক্স দেওয়া আছে বন্ধন কোণ আর আকৃতি, সেই বক্সটাও তুমি পড়বা, হাজারি স্যারের বই দেওয়া আছে, তোমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়েছিলে। তাহলে আসলে আমরা কোশ্চেন দেখি, নিচের কোন অণুটির বন্ধন কোণ সবচেয়ে বড়? প্রত্যেকটার বন্ধন কোণ যদি তোমার মুখস্থ থাকে, দেখো বোরন ট্রাইক্লোরাইড, ওর বন্ধন কোণ 120, সবচেয়ে বেশি। অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণের পরিমাণ কত? 107। আর নিচের অণুগুলোর মধ্যে কোন অণুটির বন্ধন কোণের মান সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট কোনটা? হাইড্রোজেন সালফাইড আর ফসফিন, এখানে হাইড্রোজেন সালফাইড আছে, তাহলে এটা 93 ডিগ্রি। আর এখানে কিছু ছোটখাটো এমসিকিউ দেওয়া আছে থিওরি থেকে, মানে পরীক্ষায় ইনভ্যারিয়েবলে আসা যেগুলা, সেগুলো একটু মুখস্থ করে রেখো, এই বক্সটা জাস্ট। তাহলে মোলের পর্যায়বৃত্ত চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো প্রবলেম আছে? একটু আমাকে কমেন্টে জানাও এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, না থাকলে আপু কর্মমুখী রসায়নে মুভ করব। খুব বেশি সময় লাগবে না, কারণ কর্মমুখী রসায়নে আসলে সব তোমার আগের পড়া জিনিস, আমি জাস্ট ভার্সিটি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো একবার বলে যাব। এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা আমাকে একটু বলো যে তোমাদের কি এখনো, আসলে মন খারাপ হওয়াটা স্বাভাবিক, একটা অ্যাডমিশন দেওয়ার পরে সেখানে আশানুযায়ী রেজাল্ট না হওয়া, যেরকম তুমি এক্সপেক্ট করছিলে সে অনুযায়ী রেজাল্ট না হওয়ার পরে মন খারাপ হওয়াটা স্বাভাবিক, বাট তুমি যদি ওইটা ধরে রাখো তাহলে তুমি সামনে পড়তে পারবে না, জানো, মানে একটা মন খারাপ তুমি ধরে রাখতে গেলে যে হ্যাঁ ওটা নিয়ে চিন্তা করছো সারাদিন, কেন হলো না, চেষ্টা করেছিলাম কেন হয়নি, ওই চিন্তা মাথায় রাখলে তুমি এখানে পড়া কন্টিনিউ করতে পারবে না। আর তুমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করো, তোমার কিন্তু এখন ভার্সিটির এদিকে যাওয়া অনেক, মানে ভার্সিটির পড়াশোনা নিয়ে সিরিয়াস হওয়া অনেক বেশি দরকার। আর এমন কোনো কথা নাই যে মেডিকেল মানেই সব, মেডিকেল চান্স না পেলে ভার্সিটির সাবজেক্ট কিছুই না, ভার্সিটিতে পেলে কিছু হয় না। মেডিকেলে কয়জন পড়ে, তাই না? ভার্সিটিতে তো ম্যাক্সিমাম মানুষ পড়ে, কত ভালো ভালো সাবজেক্ট আছে। ভার্সিটি কিছু সাবজেক্টের কাছে আমাদের মেডিকেল বা আমরা ডাক্তাররা কিছুই না, কিছু সাবজেক্ট এত ভালো, বুঝতে পারছো তো? সবকিছু ওই মেডিকেল কেন্দ্রিক বা মেডিকেল অ্যাডমিশন কেন্দ্রিক রেখো না, ওখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসো, ভার্সিটির একটা ভালো সাবজেক্ট এইভাবে চান্স পাওয়া যায় সেদিকে মনোযোগ দাও। তোমরা এত পরিমাণে স্যাড রিয়াক্ট দিচ্ছ, তো আমি খেয়াল করে দেখছি যে কয়বার মেডিকেল অ্যাডমিশন কথাটা উচ্চারণ করি সেই কয়বার হুড় করে স্যাড রিয়াক্ট উঠে। এটা আস্তে আস্তে ছাড়তে হবে আর কি, তা না হলে তুমি পড়া কন্টিনিউ করতে পারবে না। তো মন খারাপ হবে, সেটা সবারই হওয়ার কথা, আমার হলে আমারও হতো, কিন্তু ওখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। কারণ তুমি যদি এই মন খারাপ নিয়ে সামনে ভার্সিটি অ্যাডমিশনটাও খারাপ দাও, তখন তুমি কোথায় যাবা? তখন তোমাকে নিয়ে আব্বু আম্মু করবেটা কি? কারণ সবার বাসায় আসলে সেই পরিমাণ মানে আর কি বলবো, যে আর্থিক অবস্থা সেরকম সচ্ছল থাকে না সবাই যে প্রাইভেটে পড়াতে পারবে, আর প্রাইভেট বেশ ব্যয়বহুল আমাদের দেশে। তোমার নিজেরটা তোমার নিজের জন্যই নিতে হবে। এই যে একটা স্টুডেন্ট খুব ভালো কথা বলেছে যে নিশ্চয়ই আল্লাহ উত্তম কিছু রেখেছেন, সৃষ্টিকর্তা যা করেন অবশ্যই ভালোর জন্য। তোমার যদি মেডিকেল অ্যাডমিশনের চান্স না হয়ে থাকে, সেটা অবশ্যই তোমার ভালোর জন্যই, হয়তো তুমি ওখানকার চেয়ে আরো ভালো জায়গায় পড়বা, এই জন্য এটা মানতে হবে আর কি। সবকিছু আমাদের প্ল্যান মতন আসলে হয় না, উপরে তো একজন আছেন, তার প্ল্যান অনুযায়ী হবে সবকিছু, জাস্ট তোমার ভরসা রাখতে হবে। আরাফাত আকিফ, এই বই থেকে যা আছে তাই পড়লে হবে? আচ্ছা, এই বইয়ে যা আছে, আমরা মেডিম্যাথের কম্পানিয়ন বুকে মেইনলি তোমাকে ম্যাথ পোর্শনটা দেখাই, প্রত্যেকটা সাবজেক্টের ম্যাথ পোর্শন। কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল যে কোশ্চেন গুলো আসে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি, বাট থিওরি কিন্তু কমপ্লিটলি তোমার আগের যে পড়াশোনা সেটা করতে হবে, থিওরি বাদ দিয়ে খালি এইটুকু পড়লে হবে না। সিকিউ এর জন্য আলাদা ক্লাস তো আছেই, সাথে তোমার মেডিম্যাথের কম্পানিয়ন বুকে কিছু স্যাম্পল দেওয়া আছে, ওই স্যাম্পল গুলা ফলো করো। সাথে তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য যেভাবে পড়তা সবগুলা থিওরি সুন্দর মতন গুছিয়ে সেটাও তোমার রাখতে হবে, সাথে তুমি এই ম্যাথমেটিক্যাল জিনিসগুলা প্র্যাকটিস করবা। শুধু এই বইটা করলে হবে আমি তা বলবো না, এই বইটা শুধু ম্যাথমেটিক্যাল অংশের জন্য, মেডি ম্যাথ, ঠিক আছে, ম্যাথের জন্য, থিওরি তোমার নিজের।
কর্মমুখী রসায়ন শুরু করি। আচ্ছা, আচ্ছা চার্লস চমক, আপু হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ 90 বা 92 আর ফসফেটটা 94 দেওয়া আছে বই। আচ্ছা, নতুন বই যদি এমন থাকে তাহলে ওইটাই তুমি পড়ো, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে বিভিন্ন বছর কোশ্চেনে এই অ্যান্সার দেওয়া ছিল, সে অনুযায়ী বক্সটা রেডি করেছিলাম। হ্যাঁ, তো সে বছর তো হয়তো এডিশন ডিফারেন্ট ছিল, এখন এডিশন ডিফারেন্ট, তুমি তোমার এডিশন অনুযায়ী পড়ো, কোনো প্রবলেম নেই। এখানে আসলে ভার্সিটিতে এডিশন নিয়ে এত ভেজাল হয় না, মানে অপশন অনেক দূর দূরান্তের অপশন দেয় আর কি। একটা 92 দিলে আরেকটা 107 দিবে, আরেকটা 120 দিবে, আরেকটা 104.5 দিবে, এরকম মানে 93, 94, 95 এভাবে অপশন বানায় না। তো তুমি সেটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো। রুবিওলা রাইনো, আপু মেডি ম্যাথের বই পড়বো নাকি মেইন বই পড়বো? আপু বলে দিয়েছে অলরেডি, মেডি ম্যাথের বই তোমার ম্যাথের জন্য, আর বাকি যে এমসিকিউ তো শুধু ম্যাথ থেকে আসবে না, থিওরি তো অবশ্যই থাকবে। থিওরি তোমার হাজারি স্যারের টেক্সট বুক, এটার ব্যতিক্রমে বা অল্টারনেটিভ আর কিছু নাই। আচ্ছা, কর্মমুখী রসায়ন এবার আসি। দেখো, খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি যে ব্যাপার, এখানে দেখো 3টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তোমরা সব মনে হয় কি পড়েছিলে, প্রসব দিয়ে তোমাদের পড়ানো হয়েছিল। প্রসবের প্র দিয়ে হচ্ছে প্রাপ্তি, পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, স দিয়ে হচ্ছে খাদ্য গ্রহণের সামর্থ্য, আর ব দিয়ে হচ্ছে ব্যবহার। জাস্ট 3টা হেডিং করে রাখো যদি পরীক্ষা আসে। সারগুলার ক্ষেত্রে দেখো যে সারের নামগুলা লাগবে, সংকেত তুমি এমনি পারো, নামগুলা খালি দেখে রেখো যে নাইট্রোজেন যুক্ত সার কি আছে, ফসফরাস যুক্ত কি আছে, এগুলো। এখন আসি, দেখো কোশ্চেন দেখো, খাদ্য নিরাপত্তা কি, এটা আসতে পারে ওয়াটার সলিউবল ভিটামিন, তারপর লিপিড সলিউবল ভিটামিন, এই নামগুলো সাধারণত আসে। নাম্বার 3 দেখো, মিউরেট অফ পটাশের সংকেত কোনটা? মিউরেট অফ পটাশ হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, তাহলে এইটা। আচ্ছা, তারপরে আসি, দেখো নেক্সট একটু বলে দেই, এই চ্যাপ্টারে ফুড প্রিজারভেটিভ প্রাকৃতিক হোক আর কৃত্রিম হোক খুবই ইম্পর্টেন্ট। ভার্সিটি অ্যাডমিশনের জন্য সিকিউ বলো এমসিকিউ বলো, ফুড প্রিজারভেটিভ খুবই ইম্পর্টেন্ট। কিছু টপিক আমি তোমাকে স্টার মার্ক দিয়ে যাচ্ছি, তুমি একটু খেয়াল করো। ফুড প্রিজারভেটিভ সম্পূর্ণটাই খুব 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 ইম্পর্টেন্ট, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। উদাহরণ তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, জানোই। উদাহরণ পড়বো, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ উদাহরণ কি? আমরা শর্টকাট দিয়ে পড়ি, হলুদ আন্টিরা পচা, এইভাবে, তাই না? হলুদ দিয়ে হচ্ছে হলুদ, আন্টিরা দিয়ে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, আর পচা দিয়ে এরা কি করবে, পচনে বাধা দেয়। এছাড়াও কিছু প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর নাম দেওয়া আছে, দেখবা তোমার বইয়ে, সরিষার তেল, লবণ, চিনি, এরকম বিভিন্ন ফুড প্রিজারভেটিভের উদাহরণ দেওয়া আছে হাজারি স্যারের বই, ওই উদাহরণগুলো পড়তে হবে। এবার আসি রাসায়নিক ফুড প্রিজারভেটিভ। রাসায়নিক প্রিজারভেটিভ 3 ধরনের, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট আর কিলেটিং এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়ালের উদাহরণ আমরা পড়তাম একদম সিম্পল শর্টকাট, যে যদি একটা যৌগের নামের শেষে ট থাকে অথবা অ্যাসিড থাকে, যদি ট থাকে অথবা অ্যাসিড থাকে তাহলেই সেটা অ্যান্টিমাইক্রোবিয়াল। যেমন সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট, তারপরে হচ্ছে বেনজয়িক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলা সবই হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। এইভাবে তুমি জাস্ট উদাহরণগুলো পড়ো, আগে যেভাবে পড়তা সেভাবেই। পিএইচ এর জন্য যে কয়টা পিএইচ এখানে দেওয়া তোমার প্রিভিয়াস পড়াশোনা অনুযায়ী, সেই এই পিএইচ গুলা পড়লেই হবে, এর বাইরে লাগবে না। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্টের নাম আমরা মনে রাখি বিটিবি দিয়ে। বি দিয়ে কি, বি আর টি দিয়ে হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এই যে এই 3জন, বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ। এক্সট্রা হচ্ছে প্রোপাইল গ্যালেট। আর ভি দিয়ে হচ্ছে ভিটামিন গুলো, ঠিক আছে? ভি দিয়ে এরা হচ্ছে অক্সিডেন্ট শোষণ, মানে অক্সিজেন শোষণকারী, এরা হচ্ছে ভিটামিন সবগুলো। দেখো এখানে নাম্বার 2, নিরাপদ খাদ্য সংরক্ষণ করে কোনটা, বা খাদ্য সংরক্ষক কোনটা? তো কারেকশন হবে, নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটা? সোডিয়াম বেনজয়েট, এটা সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত। কোনটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? দেখো তো এখানে সবগুলাই তো মোটামুটি কি বলবো, কৃত্রিম ভাবে তৈরি করা, একমাত্র সাধারণ লবণটা হচ্ছে প্রাকৃতিক। বেকিং সোডা রাসায়নিক ফর্মুলা কোনটা? সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা, মুখস্থ। সাইট্রিক অ্যাসিডের সংকেত কোনটা? সাইট্রিক অ্যাসিড হচ্ছে C6H8O7। আর পটাশিয়াম ব্রোমাইড কোন শ্রেণীর প্রিজারভেটিভ? বোটুলিনাম নাশক। এগুলো হচ্ছে মুখস্থ জিনিস আর কি। কৌটাজাতকরণ, কৌটাজাতকরণটা না মানে আমি বলবো না অনেক বেশি ইম্পর্টেন্ট, জাস্ট দেখে রাখো যে কি কি পদ্ধতি আছে,
কোনটাতে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করা হয়, কত সময় ইউজ করা হচ্ছে, এই জিনিসগুলা। প্রথমত কৌটাজাতকরণ দুইটা পদ্ধতি, পানি স্ফুটন আর চাপ কৌটাজাতকরণ। পানি স্ফুটন পদ্ধতিতে আমরা কোন কোন জিনিস কৌটাজাত করি? এই যে টমেটো, টক জাতীয় ফল, লবণ মশলা মিশ্রিত সবজি। আর টক জাতীয় জিনিস মানে সেটা অম্লীয়। অম্লীয় মানেই তার পিএইচ 7-এর চেয়ে, মানে পিএইচ কম থাকবে, 4.6 এর চেয়ে বা তার চেয়ে কম থাকবে। এটা হচ্ছে পানি স্ফুটনের জন্য। আর চাপ কৌটাজাতকরণ মানেই হচ্ছে আমাদের নরমাল যে খাবার দাবার, সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত জাতীয় এই খাদ্য। উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট। আর টেম্পারেচার তো দুই ক্ষেত্রেই সেম। এবার এখানে দেখো, আমি যদি বলি যে এই যে কৌটাজাতকরণে চিনি আর সাইট্রিক অ্যাসিডের পার্সেন্টেজ সবগুলোর ক্ষেত্রে লাগবে কিনা, আম আনারসটা সবচেয়ে বেশি লাগে, এটা পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসছে আর কি। আম আনারস এটাই খেয়াল রাখো, বাকিগুলো যদি মনে রাখতে পারো খুবই ভালো, আর না রাখতে পারলে কোনো সমস্যা নেই। তবে ছোটখাটো যে সংজ্ঞাগুলা দেখা যায় যে ব্লাঞ্চিং কি, কিউরিং কি জিনিস, এই ছোটখাটো সংজ্ঞাগুলো একটু পড়ো। সিকিউ এর জন্য অনেক সময় এই সংজ্ঞাগুলো আসে, ব্লাঞ্চিং, কিউরিং, এই জিনিসগুলো। দেখো আম কৌটাজাতকরণে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সাইট্রিক অ্যাসিড, রাইট, সাইট্রিক অ্যাসিড। আর মাংস কৌটাজাতকরণে কোনটা ব্যবহার করা হয়? 2% লবণের দ্রবণ। ফলের ক্ষেত্রে আমরা চিনির দ্রবণ ইউজ করি, আর মাছ মাংসের ক্ষেত্রে লবণের দ্রবণ ইউজ করি। আচ্ছা, সাসপেনশন কোয়াগুলেশন, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, স্টার মার্ক দিয়ে রাখো। এখানে সাসপেনশন, কোয়াগুলেশন, কলয়েড, এই তিনটা জিনিসেরই কি লাগবে? বৈশিষ্ট্য, সংজ্ঞা। সাসপেনশন আর কলয়েডের পার্থক্য তোমাদের বইয়ে দেওয়া আছে। এই যে পার্থক্যগুলো লাগে, দেখো কলয়েডের বিশেষ ধর্ম, বিশেষ যে বৈশিষ্ট্যগুলা, সেগুলো আপু একবারে নোট টাইপেরই করা আছে। তোমরা মেডিকেল অ্যাডমিশনের সময়ও পড়েছিলে, তখনকার ওই পড়া দিয়ে হয়ে যাবে। তবে বই পার্থক্যটা পড়ো, সাসপেনশন আর কলয়েডের পার্থক্য, ওটা লাগবে। আর উদাহরণ তো মাস্ট, তিনটা জিনিসের উদাহরণের উপরে কিছু নাই। তার সাথে আমরা দেখি দুধ হচ্ছে এক প্রকার কি? ইমালশন, রাইট? দুধ হচ্ছে এক প্রকার ইমালশন। দুধ থেকে দই তৈরি হয় কোন প্রক্রিয়ায়? কোয়াগুলেশন। দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? কোয়াগুলেশন। কোনটা কলয়েডের শ্রেণী না? কলয়েডের মধ্যে কি কি আছে? কলয়েডের মধ্যে আছে ইমালশন, অ্যারোসল, সল্ট। ভ্যাকসিন কলয়েডের শ্রেণী না। ভ্যাকসিন কি জিনিস? ভ্যাকসিন হচ্ছে একটা সাসপেনশন, ঠিক আছে? ভ্যাকসিন কিন্তু কলয়েড না, ভ্যাকসিন কি সাসপেনশন। অসমশক্তিয় মিশ্রণ নয় কোনটা? সাধারণত ভার্সিটিতে এরকম এ ধরনের 9 জাতীয় কোশ্চেন খুব কমই আসে, তাও দেখে রাখো যে দ্রবণ, দ্রবণ জেনারেলি সমশক্তিয় হয়। টয়লেট্রিজ আর পারফিউমারি। আচ্ছা, এখানে আমি একটু বলি, টয়লেট্রিজ এর মধ্যে টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিনার ও গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার ও গ্লাস ক্লিনার টপিকটা একটু পড়বা। এগুলার উপাদান, উপাদান মাস্ট। তারপর গ্লাস ক্লিনারে কি ব্যবহৃত হয়? লিকার অ্যামোনিয়া, এটা কেন ব্যবহৃত হয় এটা একটু দেখবা। এবং সাথে প্রস্তুত প্রণালীটা একবার রিডিং দিয়ে রাখতে পারো। আমি সিকিউ এর জন্য বলে রাখছি, হ্যাঁ, পরবর্তীতে তো আবার ক্লাস নিব, তখন বলে দিব। তাও আজকে সিকিউ এর জন্য একবার বলে রাখলাম আর কি। প্রস্তুত প্রণালী একবার রিডিং, টয়লেট ক্লিনার আর গ্লাস ক্লিনার। আর জেনারেলি যে এমসিকিউ এর জন্য পড়ো সেগুলো তো থাকবেই সাথে। ভিনেগারের প্রস্তুত প্রণালী পুরাটা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ভিনেগারের প্রস্তুত প্রণালী সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর দুধের পাস্তরায়ন, পাস্তরায়নের পদ্ধতি লাগবে। পাস্তরায়নের পদ্ধতি দুই রকম, হোল্ডার পদ্ধতি, এইচ, তারপর হাই টেম্পারেচার শর্ট টাইম পদ্ধতি। এটার হচ্ছে জাস্ট তাপমাত্রা দেওয়া আছে, সময় দেওয়া আছে, তুমি সাথে পদ্ধতিটা অ্যাজ এ হোল একবার দেখে রাখবা। দুধের পাস্তরায়নের পদ্ধতি, ভিনেগারের প্রস্তুতকরণ। আরেকটা জিনিস হচ্ছে দুধের শতকরা সংযুক্তি। এই যে বলে দিচ্ছি এগুলো লিখে রাখো কিন্তু। দুধের শতকরা সংযুক্তি, এটা এসেছিল পরীক্ষায়, মানে ঢাকা ভার্সিটিতে না, অন্যান্য মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি আরো কি কি যেন আছে, জগন্নাথ, এগুলাতে হচ্ছে এই কোশ্চেন গুলো এসেছিল এই চ্যাপ্টার থেকে। এমনিতে এই চ্যাপ্টার থেকে মানে সিকিউ কোশ্চেন আসার পসিবিলিটি খুবই কম, তাও যে জায়গাগুলো আসে আর কি। তাহলে ভিনেগার প্রস্তুত প্রণালী গেল, দুধের শতকরা সংযুক্তি, পাস্তরায়ন। আচ্ছা, আর এখানে আপাতত এই এমসিকিউ গুলো একবার দেখে যাই। নাম্বার 2 দেখো, টয়লেটের দুর্গন্ধ দাগ দূর করতে আমরা নিচের কোনটা ব্যবহার করি?
এইটা রাইট, এটা ব্যবহার করি। তারপর দেখো বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে কি ইউজ করা হয়? বোরিক অ্যাসিড ইউজ করা হয়। অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক অ্যাসিড ইউজ করা হয়। কোল্ড ক্রিম প্রস্তুতিতে লুব্রিকেন্ট রূপে কি ইউজ হয়? লুব্রিকেন্ট রূপে আমরা প্যারাফিন ইউজ করি, লিকুইড প্যারাফিন। আফটার শেভের মূল উপাদান কয়টা? তিনটা একদম পয়েন্ট আকারে দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, তিনটার নাম সহ পড়ে রাখবা। আর অতিরিক্ত পিচ্ছিলতার জন্য ট্যালকম পাউডারে কোনটা নাই? ম্যাগনেসিয়াম কার্বনেট নাই। নর্মাল যে বেসিক এমসিকিউ গুলো আমরা পড়ে রাখতাম সেগুলাই। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, এগুলোই মোটামুটি দেখো। আচ্ছা, নহদি জামান মেডিকেলের সময় তুমি যেভাবে পড়েছিলে ওভাবে পড়লেই হবে, মানে ওই সময় তুমি যেভাবে দাগিয়ে পড়েছিলে, আমরা যেরকম করে তোমাদেরকে পড়িয়েছিলাম ওইভাবে পড়লেই হবে, এর বাইরে আর কিছু লাগবে না। বাইরে টুকটাক যা লাগবে সেগুলো আপু বলেই দিয়েছি ক্লাসে, এর বাইরে আপাতত আর কিছুই লাগবে না। আচ্ছা আপু, এমসিকিউ কি শুধু ডিও এটা সলভ করবো নাকি আদার্স ভার্সিটিও? তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করবা শুধু ঢাকা ইউনিভার্সিটি না, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, তাছাড়া আদার্স যে ইউনিভার্সিটি আছে সেগুলোও সলভ করবা। কারণ তুমি তো শুধু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা না, অনেকেই আছে যারা গুচ্ছ পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগরে দিবা, রাজশাহী, চিটাগাং এগুলোতেও দিবা, তো লাগবে না। আর তাছাড়া এমন তো না যে শুধু ঢাকা ভার্সিটি সলভ করলেই হয়ে যাবে। তুমি যখন সবগুলা কোশ্চেন, আমি তোমাকে একবার নিয়ে বসতে বলছি না, আমি তোমাকে বলছি না যে তুমি আজকে এই 2 চ্যাপ্টারের সব কোশ্চেন সলভ করে ফেলো, না, মাঝে মধ্যে নিয়ে বসো। আজকে তুমি টার্গেট নাও ঢাকা ইউনিভার্সিটি, তারপর তুমি কিছুদিন পরে যখন আরেকবার সময় পাবা তখন টার্গেট নিবা যে ঠিক আছে আমি আজকে জাহাঙ্গীরনগরের কোশ্চেন গুলো দেখবো। এইভাবে জাস্ট প্র্যাকটিস করা, প্রত্যেকটা যে ধরে ধরে করতে হবে, তুমি দেখে পরিচিত হও। এটাতে কি হয়, কনফিডেন্স লেভেলটা বাড়ে, মানে তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে না আমি এই টাইপের সব কোশ্চেন প্র্যাকটিস করেছি। আর ভার্সিটির কোশ্চেন খুবই প্রেডিক্টেবল, এদিক দিয়ে এটা মানে ভার্সিটি অ্যাডমিশন এই দিক দিয়ে বেটার, বুঝছো? মানে একই টাইপ কোশ্চেন রিপিটেডলি আসে, জাস্ট সংখ্যা চেঞ্জ করে দেয়, মান চেঞ্জ করে দেয়, একই টাইপের কোশ্চেন, একই টপিক থেকে কোশ্চেন আসে। তোমাদের কিন্তু মেডিম্যাথের কম্পেনিয়ন বুকটাও আমরা ওইভাবেই রেডি করেছি যে টপিক ওয়াইজ ভাগ করা, কারণ ওই টপিক থেকে সেম প্যাটার্নের কোশ্চেনই ওনারা প্রতি বছর দেয়। তুমি যদি কোশ্চেনগুলো একটু চেক করে দেখো তাহলে তুমি বুঝতে পারবা। দ্যাটস ওয়াই আমরা বলি যে তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করো বেশি বেশি, কোশ্চেন দেখবা অটোমেটিক্যালি কমন চলে আসে, ম্যাথ হোক বা থিওরি হোক। আচ্ছা আপু, বইয়ে ট্যালকম পাউডারে ম্যাগনেসিয়াম কার্বনেট ইউজ করা হয় ভলিউম বাড়াতে দেওয়া আছে। আচ্ছা, ওই যে পিচ্ছিলতা প্রতিরোধ যখন বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটকেই অ্যাভয়েড করতে পারি। পাউডারে পিচ্ছিলতা অনেক বেশি হয়ে গেলে সেক্ষেত্রে অ্যাভয়েড করা যাবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? আপু রিটেনের জন্য ক্লাসে যে দেখানো হয়েছে শুধু এগুলোই এনাফ? রিটেনের জন্য ক্লাসে আমি যে ম্যাথ দেখিয়েছি, ম্যাথমেটিক্যাল রিটেন এর জন্য এগুলাই ইনাফ। থিওরি থেকে রিটেন কোশ্চেন কেমন আসবে সেটার জন্য তোমাদের আলাদা ক্লাস আছে, ফার্স্ট পেপারের একটা ক্লাস আছে, সেকেন্ড পেপারের একটা ক্লাস আছে। দেখবা যে তোমাদের এই রুটিনেই মোস্ট প্রবাবলি থাকার কথা রসায়ন সিকিউ নির্দেশনামূলক ক্লাস। ওই ক্লাসে আমি থিওরি থেকে কি টাইপের সিকিউ আসবে সেটা নিয়ে আলোচনা করব। আর আপাতত ম্যাথের পোর্শন থেকে সিকিউ কেমন আসতে পারে সেগুলো সব এখান থেকেই, মানে এখান থেকে করলেই কাভার। বুঝা গেল? আচ্ছা, তাহলে এই হচ্ছে আজকের পড়া, তোমরা দেখো সলভ করে, আর এরপরে হ্যান্ড নোট আপলোড করে দেওয়া হবে একটু পরেই। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে প্রবলেম পোস্ট তো আছেই, সেখানে কমেন্ট করে আমাকে জানাও, আমাকে মেনশন দিতে পারলে তো আরো ভালো হয়। আর দেখো পরীক্ষা দিয়ে কোনো প্রবলেম ফেস করো কিনা, যার যা প্রবলেম হয় কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও, তাহলে আমি চেষ্টা করবো আরেকবার ওটা হচ্ছে পরবর্তীতে দেখানোর জন্য। এই তো, তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো মতন পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।